এখন আপনি বললেন রাষ্ট্রপতির কথা বলছেন। রাষ্ট্রপতি কেন এই শিডিউল দেওয়ার সাথে সাথেই এরূপ বিবৃতি দিলেন? তার ভিতরে একটা ক্ষোভ ছিল বোঝা যাচ্ছে। সেই ক্ষোভটা তিনি প্রকাশ করলেন। নিঃসন্দেহে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রকাশ তার করতে মানে যেয়ে তিনি তার মানে তিনি ওই তফসিল ঘোষণা হওয়া পর্যন্ত ওয়েট করেছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি রয়টার্সকে তার ক্ষোভ প্রকাশ কেন করেছেন। বললেন এটা? এতদিন মনে করেছিলেন তিনি, তার ভাষায় হয়তো নির্বাচন হবে না, দৃশ্যমান হবে না। এখন যখন দেখলেন যে তফসিল দিয়ে দিছে, হয়ে যাবে। তিনি ধরে নিয়েছেন হয়ে যাবে। এটা ধরে চিন্তা করলেন, এখন আমাকে একটা প্রোটেকশন নিতে হবে। প্রোটেকশনটা কি? দেখেন সুন্দর জিনিস আছে। উনি যে অভিযোগগুলো এনেছেন, কিছু অভিযোগ একেবারেই সত্য। যেমন কিছু অভিযোগ আশঙ্কা। যেগুলি সত্য হচ্ছে চিফ অ্যাডভাইজার কার অ্যাডভাইজার? রাষ্ট্রের। সরকারটা কার? সরকারটা হচ্ছে অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট। সরকার পরিচালনা অ্যাডভাইজার। ইচ্ছা করলে রাষ্ট্রপতি ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট যদি সেই ত্রয়োদশ অ্যামেন্ডমেন্ট এ চলে যান, যখন পার্লামেন্ট থাকবে না, তখন কিন্তু উপদেষ্টা পরিষদ, মন্ত্রিপরিষদ দায়িত্ব থাকবে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। কারণ আপনার সংসদ চলমান তো। সংবিধান চলমান। যারা রাজনীতি করতেছেন আমার কথা শুনে রাখেন। আবেগে যায়েন না, ধমক দিয়েন না। হঠাৎ করে বলে দিয়েন না পাকিস্তানপন্থী, ভারতপন্থী, চীনপন্থী বললেন না এগুলি। এগুলি বলে তো নষ্ট করছেন আর ধ্বংস করেন না। চিন্তা করে দেখেন যে যদি সংবিধানটা মেনে নেন, তাহলে অ্যাডভাইজারটা কার? অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট। যদি এভাবে মেনে নেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা। এখন মানছেন তো। এখন প্রেসিডেন্টের অ্যাডভাইজার হলে ওই কি বলতেছে এখানে? আমাদের সংবিধান ৪৮ চলে যায়। ৪৮ এর ৫ ক্লজ ৫ এ আর্টিকেল ৫ ও ৫ ওখানে লেখা আছে স্পষ্টভাবে। প্রধান উপদেষ্টা দেশের এবং বিদেশ সংক্রান্ত বিভিন্ন পলিসির ব্যাপারে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করবেন। অতীতে সবসময় যখন বিদেশ ভ্রমণ করতেন, অতি সরকারের প্রধানরা রাষ্ট্রপতির সাথে দেখা করতেন। কারণ রাষ্ট্রপতি সেটাও তো গভর্নমেন্ট। তাকে জানতে হবে যে সরকারের যিনি চালাচ্ছেন তিনি কি ভূমিকা নিচ্ছেন। তাকে জানাবে যে তিনি পত্রিকা দেখবেন কেন? না, এই কিন্তু কাজ এই রাষ্ট্রপতি তো সেই রাষ্ট্রপতি না, উনি তো ফ্যাসিবাদের দোসর, উনি বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এর আগে, উনি শেখ হাসিনার আমি আমি তেলবাজি কিন্তু করতেন। আমি কিন্তু ওদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি রাষ্ট্রপতি ও উপদেষ্টা। আগে সংবিধানে ঢোকেন। উনি যদি ফ্যাসিবাদে হয়, ফালায় দেন তাকে। উনি যদি ফ্যাসিবাদে হয়, শপথ নিলেন কেন? উনি যদি তা ফ্যাসিস্ট কিভাবে অর্ডিন্যান্স পালাবো? এখন তো সংসদ চলমান নয়, এই কারণে তো ছাড়ানো যাচ্ছে না। আরে বাবার তাহলে আপনি ফ্যাসিবাদ বললেন কেন? উনি যেই বাদে হোক না কেন, আপনি তো পারেন নাই। উনাকে রেখে আপনার আঘাত হচ্ছে। উনি না রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি। উনাকে এখনো বলতে হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রে একজনই মহামান্য আছে, রাষ্ট্রপতি। সেই ইউনূস সাহেবকে বলতে হচ্ছে, আপনাকে আমাকে বলতে হচ্ছে। ওই কাগজগুলো বলতে হচ্ছে কিন্তু। প্রত্যেকটা কাগজে সাইন দিতে হচ্ছে তাকে। এই যে প্রমোশন পোস্টে যেটাই হোক না কেন, ফাইল তার কাছে যাচ্ছে, সাইন দিচ্ছে তো সে। অর্থাৎ সে ক্ষমতাটা কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কিন্তু সেই কিন্তু নড়াচড়া করে। তার নামই চলে কিন্তু এটা। এখন এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখনো যদি চিফ জাস্টিস নিয়োগ করেন, ওই নিয়োগটা কিন্তু যে করে, কে করে? এখন যদি রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগে তার নিজস্ব শক্তি প্রয়োগ করতে চায়, একেবারে সংবিধানের ধারাতে আসেন। আর্টিকেল 48 1 96 একমাত্র চিফ জাস্টিস প্রধানমন্ত্রী ছাড়া সবকিছু তিনি পরামর্শ করবেন। তাহলে চিফ জাস্টিস কিন্তু অতীতে আমরা দেখেছিলাম মওদুদ আহমেদও চেষ্টা করেছিল যে প্রধানমন্ত্রীর ব্যাপারটা, চিফ জাস্টিস ব্যাপারটা তিনি প্রধানমন্ত্রীকে বাইপাস করে একটা ফাইল পাঠাইছিলেন। পারেন নাই কিন্তু, প্রধানমন্ত্রী দেয় নাই কিন্তু। ইনফরমালি কিন্তু প্রধানমন্ত্রী কোনো কিছুই ছাড়বেন না কিন্তু। ইন অ্যাকশন দেখেন। কাব্যিক কথা কম বলেন। বললেন না যারা বলে বলতে দেন। বাস্তবে আসেন। বাস্তবে ঘটেছে উনি চিফ জাস্টিস প্রধানমন্ত্রী নিয়োগে কারো জিজ্ঞেস করবেন না। হ্যাঁ, প্রধানমন্ত্রী নিয়োগ সুবিধা আছে। মেজরিটি পার্টি সেই হয়। কিন্তু চিফ জাস্টিস কে হবে? এটা তার একক ক্ষমতা কিন্তু। ওখানে বলা আছে সংবিধানে। একক ক্ষমতাটা আমরা ইউজ করি নাই কেন? যেহেতু রাষ্ট্রপতি যিনি হয়েছেন দলীয় লোক। আর দলীয় প্রধান হিসাবে মূল পার্টি প্রধানের যে সাবসার্ভিয়েন্ট ছিলেন তার, অনুগত ছিলেন। যেটা ইংল্যান্ডে নাই। রাজা-রানীর দেশে নাই। আমরা তো একটা মাজা ভাঙ্গা প্রেসিডেন্ট তৈরি করছি সবসময়। যেখানে রাজা-রানী নাই, রাষ্ট্রপতি করছে। রাষ্ট্রপতি কে নিয়োগ করে? পার্টির চেয়ারম্যান করবে সে। সেই ক্ষেত্রে কিন্তু এই পদটা কিন্তু শুরুতেই সাবসার্ভিয়েন্ট হয়ে গেছে। এই পদটা মাথা উঁচা করতে পারবে না তো। আপনি শুরুতে করে ফেলেছেন কিন্তু। তো সেই ক্ষেত্রে দেখেন এখন চিফ জাস্টিস চলে যাচ্ছে। পরবর্তী চিফ জাস্টিস কে হবে? কে দিবে? দিস প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি।
এখন যদি প্রেসিডেন্ট বলে যে আই এম দ্য লাস্ট পার্সন এন্ড দ্য ফাইনাল পার্সন টু চুজ ইট, আই ডোন্ট কেয়ার এনিবডি, ইয়েস, কনস্টিটিউশন দ্য পাওয়ার দিয়েছে তো, কারণ এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই। থাকলেও তো সে বলতে পারতো না, কারণ সে তো পার্টির প্রতি অনুগত না এখন, সে বলতে পারে। আর প্রধানমন্ত্রী তো পরের ব্যাপার, যে আসবে আসবে। এটাও একটা কিন্তু সংকটের সৃষ্টি করতে পারে। যদি সরকার কোন লোক চিন্তা করতে চায়, মনে করেন ১, ২, ৩ যারাই আছে, সরকারের চয়েস আছে একটা, ওটা করতে চাইলো, উনি বলতে পারেন নো, হু আর ইউ, আই উইল ডিসাইড ইট, ইয়েস, সে করতে পারে। আর্টিকেল 96 তাকে সে ক্ষমতা দিয়েছে কিন্তু। ইভেন যদি সে সংসদ উপদেশ ডিসলভ করে দেয়, সে পারে, কিন্তু বাস্তবে সে করবে না, সুযোগ নাই। থিওরিটিক্যালি সে পারে, বাস্তবে সে পারবে না, কারণ ওই যে বললেন অনেকগুলো অভিযোগ আছে, পারবে না। আবার ধরেন এই কথাটা কেন বলে রাখলো সে? সে এখানে বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে তার দিক দিয়ে। সে জানে যে গভর্নমেন্ট যদি ইলেকশন হয়ে যায়, পরবর্তী যে সরকারটা আসবে, সেই সরকার তাকে চাবে না। চাবে না, তো কি হবে? তাকে ভাগাতে পারবে? নো, নো, নো। আবার আসেন কিন্তু ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। জি জি, এই আসেন, এই ইমপিচমেন্ট ইমপিচমেন্ট আসেন। মনে করেন যে আমি রাখবো না, আমার ২/৩ আছে, মনে রাষ্ট্রপতির করবো কোনো না দোষ তো। নাই, বাট আমার ইচ্ছা আমি রাখবো না তাকে। আসেন, ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমার মনে করার কিছু নাই। আই এম আন্ডার দ্য কনস্টিটিউশন, মনে করার কিছু নাই। ইমপিচমেন্ট তখনই হবে যদি ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন হয়, অথবা গুরুতর কোনো মিসকন্ডাক্ট থাকে। ওটা তার নাই। এই গভর্নমেন্টের সাথে নাই তার কিন্তু। এবার আসেন, রিমুভাল কিন্তু হতে আমি পারে। কিন্তু আমি রাখবো না। আমি বলতেছি, আপনার ক্ষমতা নাই। বলতেছি পারবেন। রিমুভাল, ইমপিচমেন্ট হবে না। তা রিমুভাল করবেন। ওটাও সংবিধানে লেখা আছে। যে রিমুভাল করতে চান, সেই ক্ষেত্রে কি করতে হবে? রিমুভাল করতে গেলে তার বিরুদ্ধে 2/3 মেজরিটি আনতে, কেন আনবেন? ইনকম্পিটেন্স, খেয়াল করবেন। শারীরিক, মানসিক যে অস্থিরতা, ওইটা হবে। ওটা প্রমাণ করতে হইতো। ওটাও কিন্তু সহজ না। সুতরাং কনস্টিটিউশনালি তাকে ইমপিচমেন্টও করতে পারবেন না, রিমুভ করতে পারবেন না। হ্যাঁ, পারবেন। কি পারবেন? ওই যে বি চৌধুরী করেছিল বেগম খালেদা জিয়া, বি চৌধুরীকে কিন্তু ইমপিচমেন্ট হুমকি দিয়েছিল যে আপনাকে করা হবে। বি চৌধুরীর বাসায় কিন্তু পানি বন্ধ হয়ে গেল। গোসলখানার পানি নাই। ওই নানান সংকট করতে পারে। কারণ সবই তো প্রাইম মিনিস্টার হাতে। আপনি বিভিন্ন সংকট করে তাকে একদম জিরো করে দিতে পারেন কিন্তু। সেই ক্ষেত্রে সে বাধ্য হবে চলে যাওয়ার জন্য। ওটা হচ্ছে অন্যভাবে এক্সট্রা কনস্টিটিউশনাল পলিটিক্যাল ওয়ে তাকে বাধ্য করতে পারেন আপনি। কিন্তু সাংবিধানিক উপায়ে নো চয়েস। কারণ ২০১৩ সালে দেখেন না ১২ সালে নরেন্দ্র মোদী যখন পাওয়ার আসলো, ওই জুলাই মাসে কিন্তু ২০১২ সালের জুলাই মাসে কংগ্রেসের প্রণব মুখার্জীকে তখন কি করে প্রেসিডেন্ট করা হলো। নরেন্দ্র মোদী ১৪ সালে ক্ষমতায় চলে আসলো। ১৩ সালের শেষের দিকে। এবং নরেন্দ্র মোদী কিন্তু আইসা প্রণব মুখার্জীকে বিদায় করতে পারে নাই। উনি ১৭ সাল পর্যন্ত ছিলেন। ১৭ সাল পর্যন্ত ছিলেন। কেন? যে পর্যন্ত রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হবে এবং নতুন রাষ্ট্রপতি না আসবে, শুধু শেষেই না, নতুন রাষ্ট্রপতি না আসা পর্যন্ত তিনি কন্টিনিউ করবেন। এবং তাকে যদি সরাইতে হয়, আপনাকে সুস্পষ্ট রিমুভেবল অভিযোগ থাকতে হবে, অথবা ওই ইমপিচমেন্ট ও থাকতে হবে। নাই। প্রণব মুখার্জী ৫ বছর পুরা ছিলেন। পৃথিবীর অনেক দেশে আছে কিন্তু এটা করে। কারণ আপনি তো, সে তো ৫ বছরের জন্য আসছে। আর কোন গভর্নমেন্ট সরকার থাকবে না থাকবে, হ্যাঁ, তাই না। এখন যেহেতু প্রণব মুখার্জির গ্রহণযোগ্যতা ছিল মোদির কাছে, গ্রহণযোগ্যতার ব্যাপার আছে একটা কিন্তু। এখন আপনার যদি না থাকে, মনে করেন বিএনপি পাওয়ার আসলো। আর বিএনপি তো বর্তমান প্রেসিডেন্ট রাখবে না। তো তাকে সে বুঝাবে, মেসেজ দিবে যে, "স্যার, আপনি মান-সম্মান নিয়ে চলে যান। আপনার সাথে আমরা কাজ করার জন্য আমরা সেফ মনে করতেছি। আপনাকে আমরা এই মনে করতেছি।" এখন এই সমস্ত কারণ নিয়ে তার বিবেককে স্ট্রাইক করতে হবে। নৈতিক চেষ্টা করতে হবে। না, আমি ঠিকই তো, আমি তার কাজ করতে পারব না। আমি কাজ করতে পারব না। ওই ক্ষেত্রে আপনি চলে যাবেন সম্পূর্ণ এক্সট্রা কনস্টিটিউশনাল ওয়েতে। অর্থাৎ মুভটা হবে পলিটিক্যাল। তাকে সরানো একটা পদের পলিটিক্যাল। আদারওয়াইজ ইউ ক্যান নট। যে যত বড়, বড় কথাই বলেন, সংবিধানটা পড়ালেখা করেন। সংবিধান না পইড়া কিন্তু টকশো কি করেন না। এত সোজা মনে করেন না, ইচ্ছা করলাম বিদায় করে দিলাম। এই খেলা পারেন, ওই যে বিপ্লব করেন, গণ-অভ্যুত্থান করেন। ওটা তো পারেন নাই। ওখানে যখন পারেন নাই, বিএনপি তাকে রেখেছে। আসিফ নজরুল তো বলেছে যে, "আমরা চেয়েছিলাম কিন্তু বিএনপি রাজি হয়নি।" বিএনপি কেন চেয়েছে? সেটা অন্য প্রসঙ্গ কিন্তু। সেই প্রসঙ্গ ভিন্ন। কিন্তু আপাতত সাংবিধানিক পন্থায় এই সংবিধানকে মেনে যদি চলতে চান, তাকে আপনি সরাতে পারবেন না।
এবং তার হাতে এখন বিরাট ক্ষমতা একটা আছে, চিফ জাস্টিস নিয়োগ। এবং সংবিধান যদি সে নাড়াচাড়া শুরু করে, আপনি প্রতিবাদ করতে পারবেন, কিন্তু আইনগতভাবে কিছু করতে পারবেন না। এবং তার সম্পর্কে কিন্তু দেখেন, ক্যাবিনেটের মন্ত্রীও কিন্তু উপদেষ্টাও কিন্তু অনেক কিছু বলেছিল। আসিফ নজরুলকে একসময় তার মন্তব্য করেছিল। কিন্তু ইচ্ছা করলে তা বাদ দিতে পারতেন। নো অ্যাডভাইস ইজ অ্যালাউড টু ক্রিটিসাইজ প্রেসিডেন্ট। হোয়াট এভার ইট, যতক্ষণ সে চেয়ারে আছে। যদি চেয়ারে থাকে আপনি শপথ তার কাছে নিছেন কেন? ২ মুখে কথা বলেন না কিন্তু। ওই 106 কে পাঠাইছে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পাঠাইছে, নট চিফ অ্যাডভাইজার। কিছু, কিছু কাজ কিন্তু রাষ্ট্রপতিকে লাগবে। কমান্ডার ইন চিফ কে? রাষ্ট্রপতি। না না 106 তো প্রধান বিচারপতির কাছ থেকে রাষ্ট্রপতি নিয়েছে সংবিধানের আমি বলতেছি 106। না, 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 চাইতে হবে তো আপনাকে। আপনাকে চাইতে হবে তো আগে। 106 অর্থ হলো 106 এর অর্থ হলো যদি মনে করে সরকার কোন একটা বিষয়ে আমি অস্পষ্ট, তখন সে সুপ্রিম কোর্টের মতামত দেবে। অ্যাপিলেট ডিভিশনে চিফ জাস্টিস নিবেন। ওরা দিবে না। ওরা শেষে দিবে না তো আপনাকে। আপনাকে চাইতে হবে তো। এই যে চাইছে কে? রাষ্ট্রপতি। আপনাকে সব চিন্তা করতে হবে। হেড অফ দ্য স্টেট ইজ হেড অফ দ্য স্টেট। এখন আরেকটু বুঝাই দিই আপনাকে শোনেন। আমরা যেহেতু ওই পর্যায়ে যাই নাই রাজনীতিতে বা সংস্কার পরিচালনায়, হু ইজ দ্য চিফ অ্যাডভাইজার? উনি কি চিফ ইউনুস। অ্যাডভাইজার? উনি মূলত হেড অফ দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ। খেয়াল করবেন। এক্সিকিউটিভ ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ, জুডিশিয়ারি। উনি জুডিশিয়ারি প্রধান না তো। উনি না, উনি উনি শুধু আইন বিভাগের প্রধান। উনি নির্বাহী বিভাগের প্রধান। ও নির্বাহী, এই তো আছেন। তো নির্বাহী একটা বিভাগের প্রধান কিন্তু সে। রাষ্ট্রপতি কিন্তু সবগুলি বিভাগের শীর্ষে অবস্থান করতেছে। ইভেন চিফ জাস্টিস অ্যাপয়েন্টেড বাই হিম। পার্লামেন্ট স্পিকার নির্বাচন করে কে? নির্বাচন করতেছে কে? পার্লামেন্টের অংশ সে। কারণ প্রত্যেকটা বিলতে সাইন দিতে হচ্ছে ল করার জন্য। সে ওইখানে একটা অংশ কিন্তু সে। রাষ্ট্রপতি জিনিসটা কিন্তু খুব ব্যাপক। আমাদের দেশে সরকার বলতে বুঝাই আমরা সরকার বলতে বুঝাই ৩ টা ব্রাঞ্চের হেড সে। নো। প্রফেসর ইউনূস তার সাথে চিফ জাস্টিস দেখা করবে না। স্পিকারও দেখা করবে না। নিয়ম মতো আরকি। জরুরি ব্যাপারটা অন্য জিনিস। ইংল্যান্ডে কি হয়? চিফ জাস্টিস দেখা করে শুধুমাত্র রাজার সাথে। একটা সার্টেন পিরিয়ড দেখা করে যায়। সহ্য। কারণ সে তাকে সই করে। বিভিন্ন কমিশন যেগুলো আছে, নির্বাচন কমিশন কার সাথে দেখা করে? ওরা তো অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ক্ষমতা কিছু নাই, আবার কিন্তু অনেক কিছু আছে। ইনফরমালি কিন্তু অনেক কিছু আছে। তো দলীয় গভর্নমেন্ট থাকলে যেহেতু সে দলের লোক, দলের চেয়ারম্যানের বাইরে সে যাবে না। ওইখানেই কিন্তু প্রধান বাধা, চেক এন্ড ব্যালেন্স হচ্ছে না। পাওয়ার বিটুইন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ধাক্কাটা খেয়ে যাচ্ছে সে। আপনি যত পাওয়ার ভাগ করেন না কেন, ওই প্রেসিডেন্টের পদটাই তো আমার মানে না। আমি তো প্রেসিডেন্টের পদটা মোটেই আমি তো মনে করি বাংলাদেশে এই প্রেসিডেন্টের পদ বিলুপ্ত করে দেওয়া উচিত। কেন? এখানে একমাত্র রাষ্ট্রপতি শাসিত সরকার। এমন হেড অফ দ্য স্টেট কেন করবেন? যার হেড নাই? যার হেড নাই। ইংল্যান্ডে আছে, তার রাজা সৃষ্টি করেন। রাজা সৃষ্টি করেন, সে হবে অনির্বাচিত। সংসদীয় গণতন্ত্রের প্রধান যে হয়, সে অনির্বাচিত। উত্তরাধিকার। না কিন্তু ভারত কিন্তু ভারতে তো ভারত করছিল, ভারত তখন কি করলো? একটা সিস্টেমে চলে আসলো। বিভিন্ন দেশ আমেরিকান কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন, সাউথ আফ্রিকান কনস্টিটিউশন বিভিন্ন লেখাপড়া করে তারা বলল যে না, হেড অফ দ্য স্টেট দরকার একটা, এইভাবে নিয়ে আসি। তারাও কিন্তু রাষ্ট্রপতিকে এত দূর করে নাই। ফেডারেল গভর্নমেন্ট তারাও কিন্তু রাষ্ট্রপতির চেয়ারটাকে সমাহিত করছে। কিন্তু আমরা কি করছি? পদে, পদে রাষ্ট্রপতিকে প্রাইম মিনিস্টার সিগুলা পাইতে পারিস। তার কিছু করারই নাই। এজন্য আমি বলি, আমার একটা বিখ্যাত বই আছে কিন্তু ডুবে। ফর এ প্রেসিডেন্ট হু ক্যান টেক ইনিশিয়েটিভ। অর্থাৎ তার মাথায় ২ টা তরবারি ঝোলে। একটা পলিটিক্যাল তরবারি, আরেকটা কনস্টিটিউশনাল তরবারি। পলিটিক্যাল তরবারি কিন্তু ডেঞ্জারাস কিন্তু এটা। অর্থাৎ তিনি যেই দল তাকে নমিনেশন দিচ্ছে, সেই দলের কথা শুনতে হবে তাকে। ইচ্ছা অনিচ্ছায়। এখানে বিবেকের প্রশ্ন আসে না কিন্তু। আপনি সংবিধানটা তৈরি করছেন এমনভাবে যে রাজনৈতিক বলয় ছাড়া রাষ্ট্রপতি হতে পারবে না। ওই নমিনেশন আসতে হবে দলের থেকে কিন্তু। শুরুতেই কিন্তু রাষ্ট্রপতি করছেন কি? হেড অফ দ্য গভর্নমেন্ট ইস ডাউন অলওয়েজ। হেডই তো নাই। তো সেই রাষ্ট্রপতি না, উনি কিন্তু সেই রাষ্ট্রপতি না, খেয়াল করবেন। উনি কিন্তু বর্তমান সংবিধানে অত্যন্ত পাওয়ারফুল রাষ্ট্রপতি কিন্তু সে। কারণ সংসদ নাই। সংসদ না থাকলে উপদেষ্টা পরিষদ, কেয়ারটেকার বলছেন ঠিক আছে। উপদেষ্টা পরিষদ ইজ রেসপন্সিবল টু দ্য প্রাইম মিনিস্টার ফর হিজ অ্যাকশনস অ্যান্ড অ্যাকশনস। সংবিধান। এখন তাকে আর ওই বলতে পারবেন না সে টিটুলার না। কে বলছে তাকে টিটুলার? কালকে যদি সে বলে অ্যাডভাইজার মিনিস্ট্রিতে এই নিয়ে উপদেষ্টা নাই, নাই। আপনি ফাইট দেন, মিছিল করতে পারেন। কিন্তু ইউ ক্যান নট চ্যালেঞ্জ ইট টু দ্য কোর্ট।
আপনি কোর্টে চ্যালেঞ্জ করতে পারবেন না এটা। ওইটা সে। তাকে একজন ছাড় বলবে কে? স্পিকারও বলবে, প্রাইম মিনিস্টারও বলবে, চিফ জাস্টিসও বলবে। চিফ জাস্টিস তো প্রাইম মিনিস্টার স্যার বলবে না। ইকুয়াল, ভিন্ন, ভিন্ন বিভাগ, স্বাধীন। এখন তো আরো স্বাধীন হয়ে গেছে। এই জিনিসগুলি বাংলাদেশের রাজনীতিতে কোনো লেখাপড়া নাই। কর্মীরা তো জানেই না। নেতারা গোঁজামিল দেয়, বুঝতে চায় না। সংসদীয় গণতন্ত্রের পুরা শেপ যদি চলে আসতো, তাহলে কিন্তু প্রাইম মিনিস্টার এত দুর্নীতি করতে পারত না। চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যেত কিন্তু। উনি যদি সংসদের নেতা হন, পার্টির নেতা হন, সে হেড অফ দ্য গভর্নমেন্ট হন, উনি যা খুশি তাই করবে। এবারও তাই হবে দেখেন না। এবার যেহেতু আপনি যেটা করেছেন, একসাথে দিয়েছেন কি গণভোটটা, ওই কতগুলি রেজুলেশন, জাতীয় ঐক্যমত্য। একসাথে দিলে বাস্তবায়নের জন্য সময় দিয়েছেন কত? ৬ মাস থেকে ১ বছর। তাহলে এখন যদি রাষ্ট্রপতি চলে যায়, রাষ্ট্রপতি কে হবে? তার পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে? এই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন যেই পর্যন্ত যেগুলো আইনটা পাস না করবেন, এই হবে। তাহলে কি ১ বছর ধরে কি আবার কি এই এরই চলবে? যে যিনি যিনি প্রধানমন্ত্রী তিনি দলের প্রধান, তিনি সংসদের প্রধান, তাই হবে। সংবিধান তো আছে এরকম। সুতরাং আমি মনে করি গোঁজামিল তো এখানে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লব কিন্তু এই গণভোটটা একসাথে দিয়ে কিন্তু ওটাকে কিন্তু টুটি মারা দেয়। কিল্ড ইট। টুটি মেরে দিয়ে ধরেছে। কিচ্ছু হবে না কিন্তু। এগুলো সামনে পাবেন তো আপনি। আজকে আমি বলতেছি হয়তো আমি থাকবো না, একদিন মারা যাবো, চলে যাবো পৃথিবী থেকে। আমার এই কথা থেকে যাবে কিন্তু। যারা সংবিধান নাড়াচাড়া করেন, সংবিধান বুঝেন, আমি তাদেরও বলছি। আমি তো ওই লাইনের লোক। যে এগুলি চিন্তা করবেন। ১ বছর ১.৫ বছর কিন্তু যিনি পাওয়ারে যাবেন, তিনি স্বৈরাচার হয়ে যাবেন। উনি দয়া করে যদি বলেন, "ঠিক আছে আমি প্রাইম মিনিস্টার হইলাম, পার্টির চেয়ারম্যান হইলাম, সংসদ তুমি চালাও।" দ্যাট ডিফারেন্ট কেস। ওটা দয়া। আমরা দয়া চাচ্ছি না কিন্তু। আমরা চেয়েছিলাম স্পেসিফিক কনস্টিটিউশন প্রভিশন। এটা হবে না। এখন এনসিপি যারা করতেছে আমি তাদের বলি। এত আন্দোলন করলা, কি করলা দেশের জন্য? যা লাউ তাই কদু। যদি এমন হয়, ১ বছর কিন্তু এই সরকার কিন্তু পরবর্তী সরকার কিন্তু হাসিনাকে ছাড়াই যেতে পারে। হয়তো সে যাবে না। সুযোগ আছে ছাড়াই যাওয়ার। আপনার আটকাবেন কি দিয়া? তো ভালো, ভালো কথা দিয়া? আর তারা যদি সংসদে পাস না করে কি করবেন? করতেছে আস্তে, আস্তে করি। কি করবেন? সংকট কিন্তু থেকে গেল কিন্তু। আমি সেইজন্যই বললাম, নির্বাচনটা হবে, একটা স্টেজ হবে। আরেকটা স্টেজ প্রেসিডেন্টের কথা বলছি। প্রেসিডেন্ট তাকে ক্লিয়ার করে রাখলো। যেহেতু সে জানে সে থাকতে পারবে না। অতএব সে আগেই বলে দিল, "আমি থাকব না। আমি থাকব না।" তারা কি বলবে আপনি থাকেন? কেউ তো বলবে না। এটা হচ্ছে তার বলতে পারেন তার পলিটিক্যাল ডিপ্লোমেসি করছে। যে আমি থাকব না। কিন্তু উত্তরটা কি হচ্ছিল বিভিন্ন দলের? আপনাকে কেউ বলেছে থাকতে? আপনি তখনই থাকবেন যদি আপনার উপরে নৈতিক কোন চাপ সৃষ্টি না হয়। হ্যাঁ, সাংবিধানিকভাবে আপনি কেউ কিছু বলতে পারবে না। কারণ আপনি ওই ফরমেশন এ আপনি যে ফরমেশন এ আছেন, এই সরকারটা সেই ফরমেশন এ আছে। পারবেন না। সুতরাং যারা টক শো করতেছেন, আমি বারবার আপনাদের বলি, একটু সংবিধানটা পড়ালেখা করেন। শুধু সংবিধান না, সংসদীয় গণতন্ত্র পড়েন, ইংল্যান্ড পড়েন, আমেরিকা পড়েন, কানাডা পড়েন, অস্ট্রেলিয়া একটু দেখে দেন না, সাউথ আফ্রিকা পড়েন, ভারতে পড়েন, শ্রীলঙ্কাটা পড়েন। আপনি দেখতে পারবেন অবস্থানটা কি তার। এটা কিন্তু মঞ্চ না, শহীদ মিনার না, বাইতুল মোকাররম না। এটা কনস্টিটিউশনাল ব্যাপার। এটা সহজে চলে না কিন্তু। এই যে আমি বললাম, আমি যে বলতেছি চিফ জাস্টিস কে হবে? ইট ইস প্রেসিডেন্ট হু উইল ডিসাইড। এখন আপনি কি বলবেন? "এই মিয়া আপনি কি কন? আন্দোলন করছি আমরা।" আমি তো কিছু বলিনি আপনাদেরকে। আমি আপনাদের স্মরণ করে দিলাম যে আপনারা নিজেরও ২ নম্বরি কাজ করছেন। রাষ্ট্রপতি রাখছেন কেন আপনি? যদি ঐদিন সরায় দিতেন, যেত গা। এখন আর হবে না। এখন তাকে সরায় কাউকে আনতে পারবেন না। নো রিপ্লেসমেন্ট। এখন দেখেন কি হবে। সংসদ মনে হয়ে গেল, ডাকলেন। সংসদে ভাষণ দিবে কে ১ম? দিস প্রেসিডেন্ট। ভাষণ। স্পিচ ফ্রম দ্য থ্রোন দিবেন তিনি। এবং প্রিজাইড কে করবেন? সংসদ পড়ে যাবে। ১২ তম সংসদ নাই। স্পিকার জীবিত আছে। ওই ১৩ তম সংসদে তিনি প্রিজাইড করবেন এবং তার নেতৃত্বে এমপিরা বসবেন এবং ওই এমপিদেরকে তিনি
শপথ করাবেন তিনি, এবং তিনি দায়িত্ব দিবেন, ওই স্পিকার নিয়োগ করবেন, নতুন এমপিরা তিনি চলে যাবেন। নো ওয়ে, নো বিপ্লব। কি করবেন? সংবিধান তৈরি করবেন একটা? না, পারবেন না আপনি। এগুলি মাথায় ঢুকে রাখেন। শিরীন শারমিনকে প্রয়োজন হবে আপনার। যদি তিনি না থাকেন, ডেপুটি স্পিকার তিনি জেলে আছেন। তখন নতুন সংখ্যা আনবেন। শিরীন শারমিন তো জেলে যায়নি। আব্দুল্লাহ স্পিকার আছে। এই বর্তমান প্রেসিডেন্ট ভাষণ দিবে সংসদে। যারে বলতেছেন স্বৈরাচার দোসর বললেন, উনি ভাষণ দিবেন নতুন সব ফ্রেশ যোদ্ধাদের সামনে। ৩০০ পার্লামেন্ট মেম্বার বা ৩৩০ জন। এবং এখানে প্রেসিডেন্ট করবে কে? শপথ নেবেন কার কাছে? ওই শিরীন শারমিনের কাছে। তাহলে আপনার কি দাঁড়াইলো? এগুলি সামনে আসতেছে তো। এখন উনি বলছেন থাকবো না। হ্যাঁ, এটা সত্য কথা। উনিই হয়তো বলে দিবে নির্বাচনের পরে যে ১ম সংসদের পরে, ১ম সংসদ যে বলবে, আপনি তো পারবেন না প্রেসিডেন্ট করতে। যে পর্যন্ত সংসদ না বসবে। প্রেসিডেন্ট কে করবে? মেম্বার অফ পার্লামেন্ট। তো মেম্বার হইতে হতো। এর মধ্যে তো সে ভাষণ দিয়ে ফেলাইছে সব দিছে। তো তোকে ভাষণ দেওয়ার পরে, স্পিকারের পরে, তারপরে মেম্বার অফ পার্লামেন্ট কি করবে? স্পিকার করবে, তারপরে পদক্ষেপ যাবে রাষ্ট্রপতি নির্বাচন। তো উনি যদি রাষ্ট্রপতি নির্বাচন ওই দিন ভাষণে বলে দেয় যে, আমি আশা করি এই মহান সংসদ নতুন রাষ্ট্রপতি নিয়োগ করবেন, কারণ আমি আর থাকতে চাচ্ছি না। দেখেন, আমি থাকতে চাচ্ছি না। উনি কিন্তু বিচ্ছেদ হবেন না। উনি প্রমাণ করে দিবেন, উনি কিন্তু একজন আইনজীবীও, খেয়াল করে কিন্তু। খুব খেয়াল করেন কিন্তু। উনি প্রমাণ করে দিবেন যে, আমি থাকতে চাই না। বিকজ আমি আপনাদের সাথে কমফোর্ট ফিল করতেছি। অদ্ভুত। কিচ্ছু করতে পারবেন না। এগুলি একটু মাথায় রাখেন। এবং আরেকটা কথা আছে। এখন যদি কথা উঠে আসছে যে, মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ তার সাথে কেউ দেখা করে না। খেয়াল করেন কিন্তু। ইভেন চিফ অ্যাডভাইজার তাকে ডোমেস্টিক এবং ফরেন পলিসি সম্পর্কে কিছু বলে না। যোগাযোগ নেই কিন্তু। দেখেন, একসাথে তারা না যেতে পারেন শহীদ মিনারে। না গেলেন যে রাষ্ট্রীয় প্রোটোকল আপনি আগে পরে যান। কিচ্ছু হয়। কিন্তু আপনি তো তাকে জানাবেন রাষ্ট্র কেন চলতেছে। সিন্স হি ইস দ্যা প্রেসিডেন্ট অফ দ্যা কান্ট্রি। উনি যদি না জানে, তা আপনি জানবেন কেন? আপনাকে তো অ্যাডভাইস করা হয়েছে এইজন্য রাজ ছাড়া। আপনি তাকে বলতেছেন না। এই যে বলতেছেন না, ক্লিয়ার ভায়োলেশন অফ দ্যা কনস্টিটিউশন। এইটা ভায়োলেশন হইছে। এবং এই ভায়োলেশন নিয়ে কিন্তু ১০০ প্রশ্ন দেখা দিবে। প্রশ্ন দেখা দিবে কিন্তু। উঠাতে পারবেন না কিন্তু। এখানে কিন্তু আন্দোলন-ফান্দোলনের কথা কইয়েন না। আমি চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। আমি সমস্ত লয়ারদের দৃষ্টি আকর্ষণ করতেছি। যারা কনস্টিটিউশন লেখাপড়া করতেছেন। এখানে কি করবেন? কিচ্ছু করতে পারবেন না কিন্তু এখানে। কারণ উনি রাষ্ট্রপতি। আপনি পলিটিক্যাল বকে তাকে। কিচ্ছু আসে যায় না। কিন্তু যখন কোন অ্যাডভাইজার তাকে কোন ব্যাপারে বলবে, মিথ্যা বলেছে। হি ইস নো মোর অ্যাডভাইজার। কিন্তু সেটা সে প্রয়োগ করে নাই। পরিস্থিতির আলোকে তিনি চুপ করে আছেন। তিনি পারতেন। তিনি যদি করতেন, সংকট সৃষ্টি হতো কেন জানেন? তাকে তো সরাতে পারবেন না আপনি। সে যদি সইরা দাঁড়িয়ে যেত থেকে, কারে বসাবেন? স্পিকার। আপনি ইচ্ছা করে বাইরে থাকতে আনতে পারবেন না তো। যেহেতু চিফ অ্যাডভাইজার নিজেই সংবিধানের আওতায় আছে। আজারে কোথায় লাভ আছে কোন? যে তারে তুই তারে আনবো, তারে আনবো, কারে আনবেন আপনি? নো ওয়ে। তার একমাত্র বিকল্প হলো চিফ স্পিকার। নো থার্ড পারসন। এগুলো আপনাকে বুঝতে হবে। এবং এই জিনিসগুলো যদি আপনি মেনে নেন, তাহলে কিন্তু জিনিস ঠিক আছে। নাহলে হবে না। রাষ্ট্রপতি ইস নট সো পুয়ার কনস্টিটিউশনালি এট দিস ভেরি মোমেন্ট। আমি আপনাকে জি, উদাহরণস্বরূপ বলি। জি, একটা উদাহরণস্বরূপ বলি একটা কথা। বলেন। প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আমার খুব প্রিয়, আমার হলে প্রভোস্ট ছিলেন সে। তারপর আমার এলাকার লোক, বিক্রমপুরের লোক সে। আমি প্রত্যেক মাসে একবার করে তার সাথে দেখা করতাম। স্যার খুব পছন্দ করতেন আমার। আমি বই লিখতে যেতাম। তার আমিনুল করিম ছিল তার মিলিটারি সেক্রেটারি। সিরাজ সাহেব ছিল তার সচিব। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "স্যার, আপনি তো হেড অফ দ্যা স্টেট। আপনি তো দুর্বল প্রেসিডেন্ট না। কারণ আপনার কাছে ফখরুদ্দিন দায়ী, পুরো এক দায়ী। তা আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন তো। কেন করেন না? আপনি এত নরম কেন?" কয়, "দেখো আমি কোন ঝামেলা চাই না।" আমি তার অফিস থেকে বাইরে এসে পরদিনই একটা আর্টিকেল লিখলাম ডেইলি স্টারে যে, "প্রেসিডেন্ট ইস নট সো উইক অ্যাজ থট অফ।" পুরা পাতা দিয়ে লিখলাম। না।
উনি দুর্বল না। কারণ উনার কাছে দায়িত্ব সংশ্লিষ্টটা পুরা বডি। হ্যাঁ, পলিটিক্যাল কারণে আপনি কিছু বলবেন না। কিন্তু কনস্টিটিউশনালি কিন্তু উপায় নেই। প্রফেসর ইউনূস has no choice but to inform the president of foreign policy and domestic policy. এটা ভায়োলেশন হয়ে গেছে। জিজ্ঞেস করেন কোন আইনজীবীদেরকে কি ব্যাখ্যা দেয়? ঘুরে ফিরে কি করব? কেন যাবো উনার কাছে? আরে ভাই এইজন্য যাবে, উনি ওই চেয়ারটা বইসা আছে। পারলে উনারে সরায় দেন। এই এই সমস্ত ফালতু কথাবার্তা বইলা নিজেকে ছোট করেন না। যদি আপনিও মনে করেন কোন বিজ্ঞ পণ্ডিত যে আসবে, উনি যদি প্রেসিডেন্ট হতেন উনি কি করতেন? মনে করেন আমাদের এই প্রেসিডেন্ট নাই। আরেকজন আসলো। তো উনি তো আসতে পারবে না কোনভাবে। ডোর ইস ক্লোজড। এই চেয়ারে আসার জন্য কতগুলি রাস্তা আছে কিন্তু। স্পিকার টু প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট টু স্পিকার। শেষ। সংবিধান রাখে নাই তো। কাজে উনি যে বক্তব্যটা দিয়েছে, এটা হচ্ছে উনি বুঝিয়ে দিল জাতিকে, আমি যাওয়ার জন্য প্রস্তুত। এখানে ষড়যন্ত্র অনেকে দেখতে পারে। পারেন দেখতে। কিন্তু ষড়যন্ত্র না দেইখা এটা চিন্তা করেন, নির্বাচনটা হয়ে গেল, উনি প্রস্তুত। অর্থাৎ উনি মিন করতেছে, আমাকে রিকোয়েস্ট করতে হবে না। আপনাদের মনের অবস্থা আমি জানি, দেশের অবস্থা আমি জানি। আমি জেনে শুনেই বলছি, আমি থাকব না। তাহলে রিকোয়েস্ট করবেন কেন? তার বাসায় পানি থাকবে? দরকার নেই তো। কুরবানি খাবার আসবে? না। বাবুর্চি আসবে না? না। কিছু করা লাগবে না। আমার শিক্ষা হয়ে গেছে বিশ্ব দিকে দেখে। আমি চলে যাব। এটা হলো ক্লিয়ার মেসেজ। এর ভিতরে কোন ষড়যন্ত্র দেখেন না কিন্তু। তবে একটা কথা সে বলে গেছে, তার ছবিটা নামায় দেওয়া হয়েছে খেয়াল করেন। নো, ইউ কান্ট। জি, ওই বিভিন্ন মিশন থেকে দূতাবাস থেকে ছবি নামায় নো, দেওয়া হইছে। নো, নো, নো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীটা থাকবে না। রাষ্ট্রপতি থাকবে। শেখ হাসিনা যে ভুলটা করেছিল, আমি একবার গেলাম আপনার প্রশাসন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়। আমার বন্ধু ডক্টর কামাল নাবুল নাসের, আমার ক্লাসমেট ঢাকা কলেজের খুব ঘনিষ্ঠ বন্ধু আমরা। আমি ঢুকে দেখলাম ২ টা ছবি। আমি তোমার এখানে ২ টা ছবি কেন? একটা থাকবে তো। বলল আর উচ্চারণ করো না। বেশি কথা গেলে আমি চেয়ারই থাকবে না। মানে কামাল যে কথাটা বলতেছিল আমাকে, আমি জানি এটা অন্যায় কিন্তু আমি বলতে পারব না। এই যে ২ টা ছবি, নো। একটা ছবি তো মাস্ট। আপনি তো রাষ্ট্রপতি কে? যান তো বিভিন্ন এমবেসিতে, বিভিন্ন দূতাবাসে যান তো ৫৪ টা দূতাবাস বাংলাদেশে আছে কতগুলি? সব জায়গায় রাষ্ট্রপতির ছবি আছে। তা আমার রাষ্ট্রপতি নাই? আমার রাষ্ট্রপতি যদি বিতর্কিত হয়, সেটা তো আমাদের কাছে। বিদেশের হেড অফ দ্য স্টেট। যখন অ্যাম্বাসেডর আসবে, যখন তারা দিবে, পরিচয়পত্র কার কাছে দিবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে। তার প্রেস সেক্রেটারি নাই। কেন নাই? কেন আজকে তাকে মোবাইলে তার WhatsApp এ কেন ইন্টারভিউ দিতে হয়? এটা এমনি হইছে? এটার পিছনেও একটা কারণ আছে অনেক। উনি দিচ্ছে তো। উনি বুঝিয়ে দিল যে আমাকে কিন্তু নানাভাবে সাইজ করা হইছে। অবরুদ্ধ করা হইছে। আমি কিন্তু সেই স্বাধীনতা পাইনি। আমি রাষ্ট্রপতি হয়েও কিন্তু একটা গৃহবন্দী হিসেবে কাজ করেছি কিন্তু। উনি সেই মেসেজটা উনি কিন্তু সেই মেসেজটা তাদেরকে দিয়ে দিল কিন্তু। এটা অর্থ কি? এটাও কিন্তু তার দলের কাছে সে পরিষ্কার হইল কিন্তু। যে আমি কিন্তু ইচ্ছা করে থাকি নাই। আমি যদি যেখানে পদত্যাগ করি, একটা শূন্যতার সৃষ্টি হবে। শূন্যতায় কি আসবে? শিরীন শারমিন আসতে পারল না। তখন কি করবেন? সংবিধান নাই তো। আপনার সংবিধানটা শুনেন। আমাদের সংবিধানে কত সীমাবদ্ধতা আছে কিন্তু। আমেরিকার প্রেসিডেন্ট কি হবে? 1 to 5 দেওয়া আছে কিন্তু। ১ দেয় গেলে দেয়। আমাদের কিন্তু মাত্র উনি না থাকলে চিফ স্পিকার। এরপরে কি? তাইলে এরপর যদি যান, ও মেম্বার অফ পার্লামেন্ট আসতে হইব। তো কি করবেন? ওই যে কি করে? প্যানেল স্পিকার থাকে। তো কেউ মেম্বারই নেই। আর সবই তো পালায় গেছে। কতগুলি বাস্তবতা দেখেন না কেন? এইগুলি কিন্তু সংবিধান বিশেষজ্ঞদের কিন্তু তারা ভাবে। ভাবে না? তারা ভাবে। স্বাধীন মালিক জিজ্ঞেস করেন। উনি স্বচ্ছ ব্যাখ্যা দেয়। এভাবেই বলবে। আর কেউ যদি মনে করে আমি বিএনপি করি, বিএনপি লাইনের কথা বলতে পারে সে। কিন্তু সেটা তার অনৈতিক কথা হইব কিন্তু। অসাংবিধানিক কথা হবে কিন্তু। সংবিধানটি স্পষ্ট কিন্তু। সুতরাং উনি যে কথাগুলি বলেছে, উনার ছবি নিয়ে বলেছে, উনাকে জানানোর কিছু বলা হয়েছে। আজকে যদি প্রফেসর ইউনূস সাহেব ধরনের রাষ্ট্রপতি হয়, কথার কথা। আর তাকে যদি সেই পরবর্তী প্রাইম মিনিস্টার না জানায়, কি অবস্থা হইব? উনি কিছু বলবে? দেখেন ভারতের দিকে তাকান। আর্টিকেল 78 ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রধানমন্ত্রীকে জানাবেন। রাজীব গান্ধী, জ্ঞানী জৈলসীকে জানাইত না। তাদের মধ্যে অনেক গন্ডগোল হইছে তো। উনি দুঃখ করে বললেন, যাকে প্রধানমন্ত্রী বানাইলাম,
তিনি আমার চাকা মারতেছে। ভারতে কিন্তু নেহেরু দেখা করতেন প্রেসিডেন্টের সাথে। সবাই করতেন। যখন ব্রেক করে দেয়, সমালোচনা হয়। হইছে তো সেখানে। আর্টিকেল 78 ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা এখানেও আপনাকে দেখতে হবে যে আর্টিকেল 48 ক্লজ 5 নো ওয়ে। উনি তো জানাইছে জাতিকে যে আমি সব মেনে নিছি। আমি আপনাদের সমস্ত অর্ডিন্যান্স স্বীকার করতেছি। প্রমোশন প্রসেস সিগনেচার করতেছি। আমি একটা কাজ আটকে দিইনি। এরপরও কেন আমাকে এভাবে রাখলেন? এরপরে কেন আমাকে জানাবেন না রাষ্ট্রটা কেমন আছে? আমি তো কলেজের প্রিন্সিপাল। আমি জানি না কলেজে কি হইতেছে। বাহ! আমি পরিবারের গার্ডিয়ান। আমি জানি না পরিবার কেমন চলতেছে। বাহ! কাজী হামিদুজ্জামান জানে না তার পরিবার কেমন আছে। উনি ছাড়া সবাই জানে। এটা হয় নাকি? বিএনপি জানে না, তারেক জিয়া জানে না বিএনপি কেমন চলতেছে। জামাতের আমির জানে না আমি জামাত কেমনে চলতেছে। এটা হয় নাকি? এইখানেই দেখেন সমালোচনা না কইরা বরঞ্চ গঠনমূলক আলোচনা করেন যে এই জিনিসগুলো সাংবিধানিকভাবে হয় নাই। এখানে লঙ্ঘিত হয়েছে। অর্থাৎ চিফ অ্যাডভাইজার নিজেই সংবিধান লঙ্ঘন করছে। একদম আউটরাইট। আসিফ নজরুল যখন সমালোচনা করেছেন প্রেসিডেন্ট সম্পর্কে, যে উনি সাইন দিয়েছেন দেন নাই, উনি কিন্তু পারেন না করতে দেন। কেন পারছেন? পরিস্থিতি পরিবেশটা সহায়ক ছিল না। আজকে আসিফ নজরুল যদি চেক প্রেসিডেন্ট বানায় দেন, উনি রিঅ্যাক্ট করবে। কেন এটা হবে না? আমি বলেছি যে সবসময় দেখবেন যখন মেনে নিলেন, তখন কনস্টিটিউশন প্যাটার্নটা মেনে চলেন। মেনে চলেন। আপনি যখনই বড়, বড় পোস্টে নিয়োগ করবেন, আলাপ করতে হবে তার সাথে। উপায় নাই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেখানে যান না কেন, রাষ্ট্রপতি। আপনি তৈরি করে যাবেন তার কাছে, সেই তো বুঝবে ইয়েস ডু ইট। প্রাইম মিনিস্টার বলে হবে না তো। দেখাই করবে না। চিফ ব্রিটিশ জাস্টিস বলে দেয় আপনাকে। অনেক ভুল তো হইছে অনেক সময়। আগামীতে নতুন কোন চিফ জাস্টিস দেখবেন প্রাইম মিনিস্টার সাথে দেখা করবে না। ইন্দিরা গান্ধীকে শুধুমাত্র একটা ম্যাজিস্ট্রেট দাঁড় করে রাখছিল তিনি প্রাইম মিনিস্টার ৩ ঘন্টা। ইয়ের মধ্যে কামরা। ওই রায়বেরেলি রাইট ওগুলো হচ্ছে জাস্টিস। বাংলাদেশে কিন্তু একটা কাজ করে গেছে মারাত্মক। এই সেপারেশন অফ জুডিশিয়ারি যদি জাস্টিস সাহেবরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে ঠিক মতন কাজ করে, ইমান বিবেক নিয়া এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে, একদম আল্লাহর প্রতিনিধি বিচার, বাংলাদেশের চেহারা ঘুরে যাবে কিন্তু বিচার ব্যবস্থা। কারণ সব জাজেস ডিস্ট্রিক্ট কোর্ট, এই কোর্ট, সেই কোর্ট সব জায়গায় ধারণা শুরু করবে। আর ম্যাজিস্ট্রেটকে প্রমোশন দিতে পারবেন না। ওই এটা করো ডু ইট। নো, নো ডেজ আর ওভার। হি ইজ আন্ডার দ্য কমান্ড। ওই যে রেজিস্ট্রারে কি করা হয়েছে? সচিব করে দিছে। হইছে তো এটা। আমরা চাচ্ছি সংসদীয় গণতন্ত্রের যে পার্ট। ৫০ বছরে যা হয় নাই। মাজদার হোসেনের মামলা ছিল কিন্তু এটা। ব্যারিস্টার ইশতিয়াক ছিল একসময় করে গেছে তারা কিন্তু। তারা অনেক কাজ করে গেছে কিন্তু। বিলম্ব হলো তার ছেলে। তারই ছেলে কিন্তু আজকে তার সই করে বাবা উঠল এটা। তো তারও উচিত ছিল কিন্তু ওই আলোচনায় বলা, আমি ব্যারিস্টার ইশতিয়াকের প্রতি শ্রদ্ধা জানাই। নট অ্যাজ ফাদার বাট অ্যাজ ল মেকার। উচিত ছিল বলা। জানি না বলছে কিনা। আসলে বলা উচিত ছিল। এগুলো ইতিহাসে পাঠ্য। আপনি স্বীকার না করে করতে পারেন। গায়ের চোটে সবই করতে পারেন। একসময় আপনিও স্বীকার করবেন না। এই যে অস্বীকৃতি, এগুলি করেন না। এগুলি করেন না। তাহলে আপনাকে অস্বীকার করবে এটা। বর্তমান সরকারের যা কিছু নেতিবাচক ভুল ত্রুটি বলেন এটা আপনার ভুল হইছে। এটা সমালোচনা না। এটা তাকে বলা যে জিনিসটা আপনি এই করছেন, এই উচিত ছিল। প্রেসিডেন্ট যেটা বলেছে, ইয়েস, তা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না তাকে। এক কথায় বলতে পারবো, আপনি এত দোষর। এটা তো অন্য কথা। এটা পলিটিক্যাল টপিক হয়ে গেল। কনস্টিটিউশনালি কথা বলেন। আমি সুপ্রিম কোর্টে যারা আছেন, বিশেষ করে যারা আইনজীবী, বিভিন্ন বার কাউন্সিল, তাদের বলছি। আপনি বলেন প্রেসিডেন্ট কি ভুল বলছে কিনা। আপনি বলতে পারবেন পলিটিক্যালি, উনাকে তো আমরা শ্রদ্ধা করি। এটা অন্য কথা। আবার ডাকলে দৌড়ে আপনি যাবেন কিন্তু। উনি যদি বলে, "ইউ মিস্টার কাম হিয়ার" বার কাউন্সিল সভাপতি সুপ্রিম কোর্ট, আপনাকে একটা চা খাইতে কইছে। সবার আগে আপনি দৌড়াবেন তো। কইবেন না, "আমি তার সাথে দেখা করব না।" নো ওয়ে। ভাবের কথা ছেড়ে দেন। সুতরাং আপনার যে মৌলিক প্রসঙ্গ ছিল যে হাদির উপরে যে আক্রমণটা হইছে, এটা সুদূর পরাহত ব্যাপার-স্যাপার। এর সাথে শুধু বাংলাদেশ না, বাইরের ইঙ্গিত আছে এবং এই ইঙ্গিতটা এত গভীর
সামনের পরিস্থিতি কিন্তু আরো খারাপ হওয়ার আশঙ্কা বেশি। এবং এই ক্ষেত্রে আমাদের সামরিক বাহিনী, আমাদের স্বরাষ্ট্র না, মন্ত্রকের এখানে বাহিনী এখানে যদি একটু অ্যাড করি জনাব সিনহা, সেটা হচ্ছে যে একটু আগে হাদির বোন তিনি এই হামলার জন্য আওয়ামী লীগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দায়ী করেছেন। এবং আবার ফিরে যায় জুলকারনাইন স্যার সামি, তিনিও বলেছেন যে গত 9 ডিসেম্বর আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি নামে একটা টেলিগ্রাম অ্যাপেও এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয় যে হাই টার্গেটেড ব্যক্তিদেরকে মেরে ফেলা হবে এবং তারা তাদের কাজ শুরু করবে 11 ডিসেম্বর। এখানে একটা যে ইয়েও আছে যে মানে ওই যে কথোপকথনের এই যে যদি যদি আমি ওই শুনতে পাচ্ছেন এরকম মানে মানে পুরাপুরি শোনাইলাম না এই আর কি। তো এখন আপনার কাছে কি মনে হয় যে যদি আওয়ামী লীগ এটা করে থাকে তাহলে কি আসলে মানে যদি করে থাকে তাহলে কি আসলে আওয়ামী লীগ সুস্থ ধারায় ফিরতে চায়? আমার তো মনে না। তাহলে তো তারা ওই যে 5 তারিখের আগে যেমন গুম খুন ওই ধারাই তো তারা আছে, তারা তো পরিবর্তন হয়নি। আমি আপনাকে আগেই বলেছি যে আওয়ামী লীগের নেতৃত্ব অনুশোচনায় বিশ্বাস করে না। তারা এটা বিশ্বাস করে না তারা ভুল করতে পারে। বিশেষ নবী করে আজকে রাসূলের ভুল হয়। আজকে আজকে হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মরে যাক এরকম বিভিন্ন কথাবার্তা বলতেছে হাদির নামে। আমি বলছি তো আপনাকে যে আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আওয়ামী লীগের নেত্রী যেহেতু লালকে লাল, কালাকে কালা বলতে পারছে না। উনি লালকে কালা, কালাকে কালা বলে সবাই বলে তাই। যেহেতু তিনি দলের চেয়ারম্যান এবং তার সাথে কোটি, কোটি তার সমর্থক রয়ে গেছে, তারা একই কথা বলতেছে। এদের বিবেকটা কি? আওয়ামী বিবেক। আওয়ামী বিবেক আর জাতীয় বিবেক কিন্তু এক জিনিস না। মনুষ্য বিবেক, আপনার একটা বিবেক আছে কিন্তু। এটা আপনার বিবেক। আপনি দল করলে কি হবে? আওয়ামী লীগ, আমার আওয়ামী বিবেক। যে আপনারা এখানে যারা এসে কথাবার্তা বলেন আওয়ামী লোকজন, ওটা আওয়ামী বিবেক, জাতীয় বিবেক না তো। এখন আওয়ামী বিবেকের লোকজনের কাছে কিন্তু এটা ঠিক আছে। বিএনপি বিবেক। তারা যে যা বলবে ওইটাই কথা। জামাত ইসলাম একই কথা আসেন। তার দলীয় কমান্ড যেটা বলে বিবেক। এই যে বিবেকটা ভাগ করে ফেলেছিলাম। মানুষের যে বিবেক, বলে না আমি বিবেকের কারণে এটা করলাম। অনেকে ব্যক্তিগতভাবে বলে। চিফ জাস্টিস যারা হয়, জাস্টিস যারা হয়, তাদের বিবেক আছে। এটা কি? জুডিশিয়াল বিবেক। ওইটা কি বিবেক? ওই বিবেকটা হচ্ছে যা কিছু নথিতে পক্ষ বিপক্ষে ছিল, আমি ওই ভিত্তিতে রায় দিব। আমি কিন্তু ওইরকম রায় দিব না যেটা আমার আমার মন যাচায় না। উনি বাধা কিন্তু আইনের কাছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস শুরু করে সমস্ত জাজেরা যখন রায় দেন, রায়ের একমাত্র উৎস কি? পক্ষ বিপক্ষের আর্গুমেন্ট যুক্তি এবং ওইখানে রেফারেন্স। এর বাইরে না। কাজে ওইটা যদি ভুল হয়, তো কি রায়টা কিন্তু ভুল হবে। যদি মনে করেন ভুল রায়ের কারণে ফাঁসি হয়ে গেছে, ইহকালে পারবেন না, পরকালে পারবেন না। কারণ আপনি বিচারটা করছেন কি? অন দ্য বেসিস অফ দ্য রিয়ালিটিস অ্যান্ড ফ্যাক্টস অ্যান্ড ফিগারস প্রেজেন্টেড বিফোর ইউ। বিবেক। কাজে চূড়ান্ত বিবেক কিন্তু সাংঘাতিক জিনিস। ওখানে কিন্তু অনেক সময় সত্য মিথ্যা, মিথ্যা সত্য হয়ে যায়। যেমন ধরেন একজন আসামি ইংল্যান্ডের। আমি লর্ড ছাত্র হিসেবে বলছি আপনাকে। তো উনি হাসতেছিল রায়ের পরে। তো বিচারপতি জিজ্ঞেস করল, "তুমি হাসতেছো কেন?" বলে, "এইজন্য হাসতেছি, সারা জীবন এত লোক মারলাম, বিচার হলো না। আর যেটা মারলাম না সেটা বিচার হয়ে গেছে। যেখানে আমি মারি নাই সেটা বিচার হইছে।" তার মানে সে বুঝাই দিল যে আইনের গলদটা কোথায়। আইন কিন্তু একেবারে না, চূড়ান্ত না। মানবিক আইন, মানবিক যুক্তিবুদ্ধি সবকিছু কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার অন দ্য বেসিস অফ প্রেজেন্টেড বিফোর দ্য কোর্ট। ওখানে যদি ভুল ব্যাখ্যা আসে, ভুল ব্যাখ্যা আসে। এখানে বিচারপতি কি করবে? আমাকে একজন চিফ জাস্টিস বলেছে যখন কর্নেল ফারুকের রায় দিতেছিল। আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। তো আমাকে বলল, "দেওয়া কি করছি?" আমি সকালে নামাজ পড়লাম। তোবা করলাম যে, "আল্লাহ আমি কি করব? আচ্ছা ভুল হয়ে যেতে পারে। মাফ করে দিও।" কারণ আমার উপায় নেই তো। আমার কাছে ফ্যাক্টস অ্যান্ড ফিগার যা আসছে সেই সত্য। যদি আমি জেনে থাকি করে নাই, আমার করার কিছু নাই তো। বিচারপতি জানে সে মারে নাই। দেখেন, তারপরেও যে যুক্তি আসছে বা যেতে পারবে না। এই ক্ষেত্রে বলা যায় আদালতের সীমাবদ্ধতা কোনটা? বিচারকের সীমাবদ্ধতা কোনটা? বিচারক জানার পরেও যে জানে সে মারে নাই, হবে না। একটা গল্প আছে লতে। শোনেন ভালো, ভালো কথা বলি। রাসবিহারী নাম শুনেছেন? রাসবিহারী? ব্রিটিশ ভারতের নামকরা লয়ার ছিল। তো গল্পের মধ্যে বলা হয়, উনি একসময় যাচ্ছেন রাস্তা দিয়ে। হঠাৎ দেখলেন একটা লোককে ওই যে ক্ষেতে কুড়াল দিয়ে মেরে ফেলা হয়েছে মুগুর দিয়া। তো উনি সেখানে নামলেন, নেমে বললেন যে, "এরকম অন্যায়। লোকটা ফাঁসি হওয়া উচিত।" শেষ চলে আসলেন বাসায়। তো এই লোকটা ঠিকই কিন্তু ফাঁসি হয়ে গেল। তো একদিন সকালে ভোরে
যখন সে বেরোবে বাসার থেকে, সে তো মাকে খুব ভক্তি করে শ্রদ্ধা করতো আগে। মার সাথে দেখা করতে গেছে। ওখানে এক মহিলা বসে কাঁদতেছে। তো মা বলতেছে, "শোন, এই যে উনার ছেলের ফাঁসি হইছে। এখন তুই বাঁচায় দে।" তো বলতেছে যে, "মা, আমি নিজে দেখছি এটা। আমি নিজে সাক্ষী। আমি কি বাঁচাবো?" তো মা বলতেছে, "তুই কিসের আইনজীবী রে? তুই মার কথা শুনোস না?" দেখেন, সে তো সরল সোজা মেয়ে। এইটা বলার পরে রাসবিহারী, আগেই বলছি গল্প আকারে এটা। তখন রাসবিহারীর ভিতরে একটা আসলো, জেদ আসলো যে মার কাছে চলে যাবো। সে কোর্টে যেয়ে বলল, "ঠিক আছে, আমি এটা ট্রায়াল করব।" সমস্ত কোর্টে তো নড়াচড়া শুরু হয়ে গেছে। খাইছে আবার কয় কি? উনি ২ দিন আগে বইলা গেল বার কাউন্সিলে বইসা। তো উনি বইলা দিল, "আমি এটা প্লিড করব, প্লিডটা শুরু করব আমি ফাঁসির মঞ্চ থেকে।" চিন্তা করেন, ফাঁসির মঞ্চ থেকে। তো ফাঁসির মঞ্চেতে যখন করবেন, আরো অবাক হয়ে গেল সবাই। কয় কি? উনি ঠিক ফাঁসির মঞ্চে গেলেন। উনি যেয়ে বললেন, "রায় কার্যকরী করা হোক। বাট আমি যখন বলব তখন থেমে যেতে হবে।" এবং সেখান থেকে আমার প্লিডিং শুরু। সেখান থেকেই আমার যুক্তি শুরু। সব অবাক। যখন ওইটা হইল, উনি বললেন, "নাও স্টপ।" কেন? লেখা আছে সেন্টেন্স টু ডেথ। সেন্টেন্স টু ডেথ। ওইটা কিন্তু কি করলে? মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি ফাঁসিতে ঝুলবেন। দেখেন, ইংরেজি শব্দটা চেঞ্জ হয়ে গেল কিন্তু। এরকম মতো কিছু ঘটনা আছে। উনি জানে মারছে। তারপরে যুক্তি দিয়ে কি করল সে? সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে ফেলে। এইজন্য আমি সবসময় বলি, আল্লাহ তাআলা যখন বলেন, "তিনি ন্যায় বিচার করেন, আমি।" আল্লাহকেও তো প্রশ্ন করতে হবে, "আল্লাহ, আমার ন্যায় বিচারের কাঠামো তো এইটাই। চাকরি তো সামনে এসে দেখে না যা ইচ্ছা করব।" আমার কাছে ন্যায় বিচার নাই। আমার ন্যায় বিচারের কাঠামো হচ্ছে ফ্যাক্টস, ফিগার প্রেজেন্টেড বিফোর মি। এটা যদি মিথ্যা হয়ে থাকে মিথ্যা। তাহলে আমি জানি সে করে নাই, করছে। এইখানেও চিন্তা করে দেখেন বিচার বিভাগটা মানে কঠিন সবকিছু কিন্তু। এখন এই বিচার পদ্ধতিটা কিভাবে কি করবেন? চূড়ান্ত পর্যায়ে অনেক ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। এগুলি চিন্তা করতে তো মাথা খারাপ হয়ে যাবে। সঠিক বিচার কোথায় আছে? কাজীর বিচারটা কোথায় পাবে? কাজী সাহেব তো দেখে নাই। সে তো সাক্ষী নিছে। মানে সাক্ষীরা বলছে হয়ে গেছে। সাক্ষী যদি মিথ্যা হয়ে থাকে, তখন তার বিচার তার হবে। সুতরাং মানুষের সবকিছু কিন্তু সীমাবদ্ধতা ভুগতেছে। মানুষ ইস নট সুপ্রিম আল্টিমেট, আল্টিমেট ইস আল্লাহ। এটি বুঝতে হবে কিন্তু। আমি সেজন্য আপনাকে বললাম যে ২ টি ঘটনা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হাদির উপরে যে অ্যাটাকটা হলো, এটা নিছক কোনো অ্যাটাক নয়। এটা নির্বাচনকে তোলপাড় করার জন্য বা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অথবা হাদিকে মঞ্চ থেকে সরায় দেওয়ার জন্য। রাজনৈতিক প্রেক্ষাপটে সরায় দেওয়ার জন্য প্রতিযোগিতায় আমি ২ টা অ্যাপশন দিচ্ছি আপনাকে। কে তাকে সরাইতে পারে আমি জানি না। এটা সাংবাদিকরা বাইর করতে পারবে। গুপ্ত কেন হইতে পারে? কেন সরায় দিয়ে আরেকজন দোষ দিতে পারে? যে আমি না উনি করছে এটা। হতে পারে তাকে নির্বাচনের মঞ্চ থেকে সরাইতে চাচ্ছে কেউ। অথবা যে চাচ্ছে সে করে নাই। থার্ড পার্টি এসে বললে আমি করে দেই ওর দোষটা পড়বে। হতে পারে। অথবা, অথবা ২০১৮ সালে নির্বাচনের আগে একটা গুজব ছিল কিন্তু। আওয়ামী লীগের একাধিক মন্ত্রী আমাকে বলেছে। গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। যে ভাই খুব টেনশন আছেন। কেন টেনশন আছেন? কই শুনতাছি নাকি আওয়ামী লীগের ১০০ লোক মেরে ফেলাইব। ১০০ লোক মেরে ফেলাইব। তা আমি বললাম, "তাই নাকি? ভালো কথা।" কয়, "না আর ঘুম-টুম নাই।" "আপনি রেজিস্টার আছেন?" কয়, "আমার থাকার আমারই তো সম্ভাবনা বেশি।" খেয়াল করেন কিন্তু। ওটা ছিল একটা গুজব কিন্তু। ওরা মনে করছিল বিএনপি হয়তো এরকম কিছু করে ফেলাইব, জামাত করে ফেলাইব যে যেটা এত অন্যায় করছে মেরেই ফেলাবো। ভয় ছিল কিন্তু। কিন্তু এইবার ইভেন দেখেন ২০২৪ সালে ভয়টা আরো বেশি ছিল। এটা প্রকাশ্যে এভাবে আসে নাই কিন্তু। কারণ তখন তো বিপদ ছিল। প্রকাশ হলেই তো অ্যারেস্ট হয়ে যাবে। এখন যেটা আসলো, এটা হচ্ছে এমন একটা ব্যক্তির উপরে আঘাত করা হলো, যিনি জুলাইয়ের একজন মুক্তিযোদ্ধা এবং যিনি করাপশন করেন নাই, যিনি উচিত কথা বলতেন এবং তার সততা দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নাই। রিয়াল মুক্তিযোদ্ধা যেটা বলি আমরা। এইরকম একটা লোক দাঁড়াইছে ইলেকশনে, তাও ইন্ডিপেন্ডেন্ট দেখেন। সে কোন দলেও যায় নাই। সে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াইছে কিন্তু সে।
এখন তাকে হত্যা করলো। অত্যন্ত প্ল্যানিত করা হয়েছে এটা। এটা মেসেজ দিয়ে দিল যে হাদির মতো লোকে যদি ধরা খায় তোমরা কারা? যারা করাপশন করছো, বিভিন্ন জড়ায় গেছো, কেউই কিছু না কিন্তু। এখন ক্রমান্বয়ে বলি আপনাকে দেখেন। এই যে আসিফ, আমি দেখলাম ঢাকা ১০ থেকে ইলেকশন করবেন উনি ইন্ডিপেন্ডেন্ট করবেন। এই সমস্ত কুবুদ্ধি কারা দিতেছে? আসিফের কি সেই পুডিং আছে ইন্ডিপেন্ডেন্ট করবে? এগুলো হচ্ছে ছেলে মানুষই কিন্তু। আমরা জীবনের অদেশে বুঝতেছি এগুলো ছেলে মানুষই। আসিফ রাজনীতি করতেছে একটা দল করতে হবে তাকে। যে দলে করুক সে। এবং তার দলের সাথে তার বিরোধ হয়ে গেছে। একবার শুনছিলাম গণপরিষদে যায়নি। যদি সে একা ইলেকশন করে, সে কিভাবে চিন্তা করলো যে ধানমন্ডির জনগণ তার জন্য কাঁদতেছে, তারা ভোট দিব? এটা হচ্ছে তার নির্বুদ্ধিতা, নিছক নির্বুদ্ধিতা। অথবা যারা তাকে নামাইছে, সে তো একা না। যারা তাকে নামাইছে তাদের প্ল্যান আছে। যে প্ল্যানের মূল জিনিস সেও জানে না। ইন্টেলিজেন্স খেলা জানেন? গোয়েন্দা খেলাটা কি? ১, ২, ৩, ৪ অনেক লেয়ার থাকে কিন্তু। ওই ১ নম্বর যিনি আছেন তাকে কিন্তু ৬ নম্বর চিনে না। লেয়ারটা এভাবে চলে কিন্তু। A, B, C, E, D। এখন আসিফ চিন্তা করছে একা ইলেকশন করবে। না। আমি তো মনে করি এনসিপি তে সবচেয়ে প্রচন্ড হয়ে কথাবার্তা বলেন কে? সার্জিজ, হাসনাত। ওদের যে চিফ সে থেকে বলেন না। হাসনাত সার্জিজ কিন্তু উচ্চ কণ্ঠে কথা বলেন কিন্তু। আমি তো তাদেরকে নিয়েও চিন্তিত হয়ে গেলাম অনেক। তারা তো ভোকাল। হাসনাত তো বেশি ভোকাল। সাহস আছে কথা বলতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সাদি হাদি হলো একটা সিম্পটম। বিএনপিতে এমন কিছু নেতা আছেন যারা টার্গেট হতে পারে। জামাতে আছেন হইতে পারেন। আবার দেখবেন যে দলগুলোকে জিজ্ঞেস করে না, তারাও হয়ে গেছে কেন? একটা সিম্পটম দেখাই দিল। এই যে আরেকটা হয়ে গেছে তো। এইভাবে যদি আর ২-৪ টা ঘটনা চলে, আপনি নিশ্চিত থাকেন নির্বাচন হবে না। নির্বাচন বানচালের প্রক্রিয়া হইতে পারে না। জুলকারনাইন তো বলেছে, আমি বললাম এটা বানচালের প্রক্রিয়া হইতে পারে। এবং এর সাথে কে থাকতে পারে? থাকতে পারে স্বয়ং আওয়ামী লীগ, ভারত থাকতে পারে। আবার হতে পারে যে দল মনে করতেছে আমরা প্রস্তুত না নির্বাচনের জন্য, হয়ে যেতেছে, হবে কেন? আবার কেউ মনে করতে পারে আমি ক্ষমতা ছাড়ব না। থাকেন। কুবুদ্ধি তো সব জায়গায় দিচ্ছে তো। এখন দেখেন উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু ছাত্ররা নাই। আসিফও নাই, মাহফুজও নাই। এই মুহূর্তে উপদেষ্টা পরিষদ কিন্তু জুলাইয়ের বিপ্লব বাইরের লোকজন সব। তাহলে এই সরকারটা কি হলো? আসিফের উচিত ছিল মাহফুজের পদত্যাগ না করা। আমি তোমাদের এই বুদ্ধির জন্য আমি তোমাদেরকে দিক দিলাম। তোমাদের profound philosophy নাই। তোমরা ক্ষমতা বড় করতেছো না? তোমরা কেন পদত্যাগ করলা? তোমরা টিকে থাকবা। কারণ তোমরা হচ্ছে প্রতীক জুলাইয়ের। তোমরা সরে গেলা। এখন সরকারটা কি? এই সরকার এখন যারা আছে, they have no contribution to জুলাই। তো তাদের কাছে কি আশা করতেছো? এইখানে বয়সের ব্যাপার ছিল। এই দুজনেই কিন্তু একজন দাবি করে সে তাত্ত্বিক। সে কিসের তাত্ত্বিক? কিসের তাত্ত্বিক সে? তিনি যে লেখা লিখতেন দেখতাম তো। আমরা তো এগুলি কোনো আমরা মনে করি এগুলি ছেলেমানুষি। whimsical, ওভার রোমান্টিসিজম, ওভার বামপন্থী ধারণা, ওভার ইসলামিক ধারণা। না এগুলো হয় না। সবচেয়ে বড় ক্ষতি হলো এই মুহূর্তে ২ জন ছাত্র প্রতিনিধি স্বেচ্ছায় অথবা কোনো গভীর চক্রান্ত শিকার হয়ে তারা বিদায় নিল। বা বিদায় করা হলো। অর্থাৎ এখনকার সরকারটা হচ্ছে ভিন্ন স্টেশনে। এদের পক্ষে কে কথা বলবে? হ্যাঁ? চিন্তা করছো? আমি সারজিৎকে বলতেছি, মাহফুজকে বলতেছি, ওকে বলতেছি তাহলে এনসিপি যারা করো। কই গেল? তোমাদের অবস্থান কোথায় মানে? নতুন সরকার আসার আগেই তো নাই হয়ে গেলা। সবচেয়ে হিস্টোরিক মিস্টেক হচ্ছে ব্লান্ডার হচ্ছে এটি। যে ছাত্ররা স্বেচ্ছায় অথবা ভিন্ন ধরনের ষড়যন্ত্র শিকার হয়ে না বুঝিয়া তারা বেরিয়ে গেছে। তাদের নিরাপত্তা কে দিবে? এই যে আসিফের কথা বলা হচ্ছে নিরাপত্তা কে দিবে? আসিফ কি সাধারণ চলতে পারবে? আসিফের শত্রু আছে তো। তারা তো যোদ্ধা। এখন এরা যদি আওয়ামী লীগ তো ঘিরে আসে তাদেরকে। আওয়ামী লীগ বা ভারতীয় যেটাই বলেন না কেন। এরা তো খুঁজবে এদের যেটা কোথায় আছে। এরা তো মুরগি মুরগি এদের সবার কাছে।
এখন একক আসিফ, একক মাহফুজের চেয়ে তো উপদেষ্টা মাহফুজ গুরুত্বপূর্ণ ছিল। সবকিছু হলো ওলটপালট। এদের সাথে গন্ডগোল লাগলো কার সাথে? এনসিপির সাথে। কিসের বিরোধ? নট জাতীয়, ব্যক্তিগত, গোষ্ঠীগত। হারাই গেছো তোমরা। তোমরা হারাই গেলা তো। এক থাকতে পারলা না। ভেঙে চুরমার হয়ে গেলা। কি লাভ হলো? তোমরা জুলাই মুক্তিযোদ্ধা, তোমরা ৩৮০ সিট দিতে পারলে না। আর যাদের দিছো, বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না। কি আন্দোলন করলা? কি বিপ্লব করলা? কি মানুষের পালস ধরে রাখলা? ঢাকা ইউনিভার্সিটি ভিত্তিক আন্দোলন করেছিলা। জাতীয় ভিত্তিক করতে পারলা না। তোমাদের লজ্জা থাকা উচিত তো। ৩৮০ সিট দিতে পারো নাই। একেবারে পুরাপুরি সমর্থন পাইলা ইউনূস সাহেবের। তারপরেও পারো নাই। কেন পারো নাই? আমি শুরুতেই বলেছিলাম তোমাদের নেতৃত্ব ঠিক ছিল না। যখন নেতা খুঁজতেছিলাম, না, একজন বয়োজ্যেষ্ঠ নেতা নাও। আজকে যদি মাহমুদুর রহমানকে নিয়ে আসতা, একটা পজিশন থাকতো কিন্তু। তোমরা সব সমবয়সী, সবাই বেশি বুঝো, মানুষ ইজ্জত দিতে পারো না, অপমান করতে পছন্দ করো। এই যে পুঁজি তোমাদের, এই পুঁজি তোমাদের আগামীতে দিবে না। তোমার আওয়ামী লীগ লাগবে না তো। আওয়ামী লীগ তো দূরের কথা। বিএনপি জামাতও তোমাদের সহ্য করবে না। মানুষ সহ্য করবেই না। তুমি দেখো কটা ভোট তোমরা পাও। তোমরা যদি জুলাই সনদটা গণভোট নিতে পারতা, দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট ভিক্টরি ইন ইউর লাইফ। সেটাও পারলা না। তোমাদের সামনে এখন কি আছে? পরাজয়, ঝুলি, আর কিচ্ছু নেই। আমি হতাশ। আমি খুবই হতাশ হয়ে গেছি তোমাদেরকে। না দল করতে পারলা, না জুলাই সনদ ইজ্জত দিতে পারলা, না নিজেদের বাঁচাতে পারলা। তো এই প্রেক্ষাপটে যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচন মানে এখন জামাত, বিএনপি। ওই যে জাতীয় পার্টি, খুচরা পার্টি আচ্ছা বলেন, জাতীয় পার্টি মিলে জোট যারা করছে, এখানে পাশ করবো কেটায়? আনোয়ার হোসেন মঞ্জুর একটা ভিত্তি আছে, কিন্তু নট দ্যাট। ভান্ডারিয়া সে অবস্থান তার নাই। তাহলে কেন করলেন? মূল পার্টি এখনো জিএম কাদের। ওইটা মানে জাতীয় পার্টি করুক বা না করুক নাই। এই মুহূর্তে নির্বাচনটা যদি হয়ে যায়, প্রেস সেক্রেটারির ভাষায় পৃথিবীর কোনো শক্তি নেই। তাহলে বিএনপি আওয়ামী লীগ অদৃশ্যভাবে, অদৃশ্য বলছি আমি, দৃশ্যমান বলে ক্ষমতা যাবে বিএনপি। অদৃশ্যমান যদি কোনো কিছু থাকে যেটা আমরা জানি না, চিনি না, বুঝি না, অদৃশ্য খেলা বিরাট। সেই ক্ষেত্রে জামাতের সম্ভাবনা অনেকেই বলে আছে। আমি জানি না। আমি দৃশ্যমান, আমি রাষ্ট্রবিজ্ঞান ছাত্র, লর্ড ছাত্র। আমি দৃশ্যমান যেটা বুঝি, দৃশ্যমান গ্যালপ যেটা আসতেছে, এখন এই গ্যালপটা বিএনপি জামাতের মধ্যে হরচল করতেছে। জামাতের সিট বাড়বে এবং কিছু ভোট বাড়বে। বাড়বে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য ১০০-১৫০ সিট অসম্ভব। বিএনপির সম্ভাবনা আছে যদি নেতৃত্ব ঠিক থাকে। আর যদি তারেক জিয়া দেশে আসে, ফিরে আসে, আমি বলব বিএনপি অনেক আগায় যাবে। আর তিনি যদি হাদির ঘটনাকে সামনে রেখে যে নতুন কোনো চিন্তা ভাবনা করেন, এটা আমার জন্য একটা সিগন্যাল। চিন্তা করতে পারেন, আমি বলছি। উনি যদি মনে করেন যে হাদির উপরে যে অ্যাটাকটা হইছে, আমাকে একটা ওয়ার্নিং দেওয়া হলো। সুযোগ আর চিন্তা করার কিন্তু। তাহলে তিনি আসবেন না। না আসলে বিএনপি খালেদা জিয়ার কি হবে আমরা জানি না সামনে। কারণ তিনি তো অসুস্থ অবস্থায় আছেন। হায়াত মত আল্লাহর কাছে। উনাকে আর ব্যবহার করতে পারবে না। এই দীর্ঘদিন এবার গিয়ে থাকার পরে তার কিন্তু আবেগের যে টানটা অনেকটা কমে গেছে কিন্তু। সে আবেগটা নাই। উনি চলে যাবেন, এটা সবাই মেনে নিয়েছে কিন্তু। সবাই মেনে নিচ্ছে। থাকবেন না, থাকবেন না। থাকলেও কি হবে? উনি তো কিছু করতে পারতেছেন না। রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না তো। উনাকে এমপি নমিনেশন দিয়েছেন, দুষ্টুমি করছে। এই দুষ্টুমি না করলেও পারতেন। যাক, ওটা হয়তো করছেন, এমপি কারো করছেন, খারাপ আছে। এই যে তারেক জিয়া যদি ২৫ থেকে দেশে আসে আপনার কথা অনুযায়ী, না, এটা ওই আমি বলব, আজকে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি ২৫শে ডিসেম্বর সবই দেশে তো আসবেন। বললাম। সংবাদ সম্মেলন করছে সব ঠিক আছে। তখন তো জানতো না হাদি মারা গেছে। খেয়াল করেন। আমি বলছি প্রতি মুহূর্তে নতুন পরিস্থিতি সৃষ্টি হইতেছে। উদ্ভূত পরিস্থিতি তারা যে চিন্তা করবেন যে এটা কি হলো? এটা সিম্পটম খারাপ। ওই হয়তো পরিস্থিতি পারল না। তা আমার এই জিপ আইন না, গাড়ি আইন না, লাভটা কি বুলেট প্রুফ গাড়ি না? বুলেট প্রুফ তো আপনার কোন নিশ্চয়তা নাই। বেনজির ভুট্টো চলে গেছে, রাজীব গান্ধী চলে গেছে।
বুলেট প্রুফ তো একই উনি বাঁচতে পারেনি। আপনি যখন চিন্তা করবেন হায়াত মতো আল্লাহর হাতে। যদি তারা যে মনে করে মৃত্যু আল্লাহর হাতে, আমি জনগণের পাশে আছি থাকবো, যা হওয়ার হবে। সেটা ভিন্ন কথা। সেক্ষেত্রে তো হিরো হয়ে যাবে সে। হিরো। আর যদি কোনো কারণে কোন সংখ্যা দেখা দেয়, সেই সংখ্যার সাথে যদি তার স্ত্রী, তার মেয়ে একমত হয়ে যায়, পরিবারের দিকে তাকাবেন। পরিবার ছাড়া তো কিছু চলতে পারে না। আর তারা যেহেতু ওইভাবে গড়ে ওঠে নাই, সেও তো একটা গণ্ডিবদ্ধ জীবনযাপন করতেছে। 50% পাবলিক নাই সেখানে। স্বীকার করে নিয়েন। তার সীমাবদ্ধতা আছে তো। মানুষের সাথে সরাসরি মিশা, অনিয়া মিশা এক জিনিস না তো। যদি সে সাহস করে আসতে পারে, আমি বলব বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার দাঁড়িয়ে বিএনপি সরকার গঠন করবে। কারণ এখানে ছোটখাটো পার্টি তো নাই। ওই এটা আমরা ১৫০ লাখ আমরা একাই পাইতে পারে। প্রথম আলো জরিপেও সেরকম ইঙ্গিত দিয়েছে যে বিএনপি সরকার গঠন করতে পারে। আমাদের সোজা হিসাব হলো শর্ত একটাই কিন্তু। তারেক জিয়া যদি লন্ডন থেকে যায় কোন কারণে, আমি এখনো বিশ্বাস করি উনি মৃত্যুকে ভয় পান না। ভয় পান আল্লাহকে। আল্লাহকে যে ভয় পায়, মৃত্যু তাকে ফলো করে। আল্লাহ দেখবেন। এবং তার ফাদারও তো মারা গেছে। উনি তো জিয়াউর রহমান তো সামরিক বাহিনী ছিলেন। চিফ অফ ছিলেন। মারা গেলেন কেন? কেউ না কেউ তো মারল তাকে। ষড়যন্ত্র যখন হয় তখন ষড়যন্ত্র মানে কি? গোপন জিনিস। এটা গোপনে হয়। ওইটাও গোপন হইছে। তো সব ষড়যন্ত্র তো একই তো। এরশাদকে সরায় দেওয়া হইল। ষড়যন্ত্র। এরশাদ ৪টা ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। কি বলল সে? আমাকে প্রতিবেশীর একটা দেশ আনসিট করতে চাচ্ছে। সে তো বইলে দিল আমাকে সরাই দিতে চাচ্ছে। সে তো গোপন করে নাই। সে বইলে দিল কিন্তু। জিয়াউর রহমানকে কে সরাইছে? প্রসঙ্গ আছে তো। ইভেন শেখ মুজিবকে কে সরাইছে? যদি গভীরে যান, যারা গভীর বিশ্লেষণ করেন, বই পুস্তক লেখেন, গবেষণালব্ধ, দেখেন সবগুলো এক সূত্রে গাঁথা দেখবেন। এই দেশটাকে যারা মনে করে যে এই দেশটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, আশীর্বাদ, এটাকে যদি আমরা ছেড়ে দিই, বিপদে পড়ে যাব। তাদের জাতির স্বার্থটা কিন্তু বড় হয়ে দেখা দেখেন। আমাদেরটা গৌণ হয়ে যায়। এই প্রসঙ্গে বললাম যে আগামীতে কোয়ালিশন গভর্নমেন্ট করবেন কইতেছেন। কাদের সাথে করবেন? বিএনপি জামাত ছাড়া। আমি চ্যালেঞ্জ দেব তো দেখান তো আমার কে ভোটে পাস করবে। আপনি বলছেন আপনি কি করবেন? ঐক্যমত্য সরকার করবেন। জাতীয় সরকার করবেন। কারে নিয়ে করবেন? নন এমপি। নন এমপি দিতে হবে। অথবা নির্বাচন কমিশন তো চালাকি করে ফেলাইছে। বলছে যেভাবে করেন যখন বিএনপি সময় আপনার দলীয় প্রতীক ছাড়া কেউ নির্বাচন করতে পারবেন না। তাহলে আন্দালিব যে গুলশান দাঁড়াইছে সে পাস করবে? ববি হাজ্জাজ, মোহাম্মদপুর অসম্ভব। মোহাম্মদপুর দেখেন মোহাম্মদপুর মতো এলাকা কঠিন এলাকা কিন্তু। এখানে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু অন্য ধরনের। অন্যতম সমস্যা আইন শৃঙ্খলা, ড্রাগস, নানান সমস্যা আছে কিন্তু এখানে। ববি হাজার ভদ্র ছেলে, লেখাপড়া করছে অক্সফোর্ডে, প্রচুর টাকার মালিক, ভালো ভালো কথা বলে টক শোতে। কিন্তু রাজনীতি এখানে পঙ্কিয়েরই, আন্দালিব, গুলশানের মতো জায়গা, কঠিন জায়গা কিন্তু। আমি সেই জন্য বললাম বিএনপিকে আল্টিমেটলি এই কাজই করতে হইব যে আমি কটা ভোট পাই দেখি, ওইটাই তার আসল। জামাতকে দেখতে ওইটি, এইখানে যদি বিএনপি ১৫০ সিট পায় সরকার করবে, আর বিএনপি যদি তার কম সিট পায়, বাকি সিট কারা পাবে আমি জানি না। আমার ব্যারোমিটারে আমি এখনো দেখতেছি না এমন কোন দল আছে পাস করবে। নুরু কি পাস করবে? করতে পারে, নাও করতে পারে। সিউর নাই তো দেখেন। নুরু পড়তে পারে, নাও করতে পারে। নুরু ছাড়া মাহমুদুর মান্না প্রশ্নই না। জুনায়েদ প্রশ্নই না। ওই যে যারা চিৎকার করতেছে ইমরান প্রশ্নই না। ফরহাদ প্রশ্নই না। এই যে ২৯ টা দল নিচ্ছেন, বিএনপির নমিনেশন ছাড়া একটাও পাস করবে না। আর বিএনপি যদি নমিনেশন দেয় সম্ভাবনা আছে। কিন্তু তখন যারা সরকার আসবে বিএনপি হিসেবে আসতেছে না। তারা কিন্তু বিএনপি ধানের শীষের লোক আসতেছে। অর্থাৎ নিজের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়ে আপনি সরকার গঠন করতেছেন। এটা বলতে পারবেন না যে আমাদের শেয়ার আছে সেখানে। নো। কাজে আমার কাছে স্ট্রেট ফরওয়ার্ড বিএনপি আর জামাত ইসলাম। জাতীয় পার্টি যদি সিট পায়, ইলেকশন করে, হয়তো ৪-৫ টা সিট পেয়ে যেতে পারে রংপুরের দিকে। বেশ তো আছে একটা। হয়তো জিএম কাদের পাস করে যেতে পারে। পাটোয়ারি পাস করে যেতে পারে। হতে পারে, নাও হতে পারে। কিন্তু সম্ভাবনা আছে কিন্তু একটা।
কারণ দলটা তো সবসময় ছিল। তাহলে কি জাতীয় পার্টি তো জাতীয় সরকার করবেন? না। জাতীয় সরকার কনসেপ্টটা কিন্তু এই ক্ষেত্রে মাইর খেয়ে গেছে। তারেক জিয়া যে ধারণাতে বলছিল জাতীয় সরকার করব, সে মনে করছিল অন্যান্য দল সিট পাবে। সে তো জানতো না নির্বাচন কমিশন বলে দিবে যে কোন দল ত্যাগ করলে সেই দলের প্রতিনিধি আপনার দলের প্রতি থাকবে না। এটাও কিন্তু নতুন সমস্যা। তারেক জিয়া জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু এটা নতুন একটা সমস্যার সৃষ্টি করল। সেই ক্ষেত্রেও কিন্তু হতাশা এখানে আছে। এখন যারা সরে গেল, পারবে না। দেখেন তারা কি বলতেছে? বিএনপির বকতেছে। তাহলে বিএনপির বকলে কি আসে যায়? বকলে কিছু আসে যায় না, পক্ষে কিছু আসে না। বিএনপি যদি মনে করবে যে না, এই যে তারেক জিয়া বলছে তো, যে ধানের শীষ বিএনপি। মানুষের আর কিছু ছিল না। মেসেজ সে দিয়ে দিছে কিন্তু এখানে সে ক্লিয়ার। এবং এটাই কিন্তু সত্য। সুতরাং আমার কাছে মনে হচ্ছে হাদির ঘটনাটা টাই ওপেনার। আমরা চাই না তার পুনরাবৃত্তি ঘটুক। আমরা চাই না জুলকারনাইনের সেই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপায়ণ হোক। আমরা চাই না ভারতের কোনো খেলা এখানে হোক। আমরা চাই সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের চেয়ারম্যান, প্রেসিডেন্ট শেখ হাসিনা আল্লাহ তাআলা সুমতি দেখ। নির্বাচনটা হয়ে যাক। আল্লাহ যদি বাঁচায় রাখে রাজনীতি করতে পারবেন। এই মুহূর্তে দেশের যে অবস্থা, এই সরকার বেশিদিন টিকলে কিন্তু দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কারণ এভাবে দেশ চলতে পারে না। পারে না। ইনভেস্টমেন্ট বলে যাই বলে একটা অস্থিরতা এখানে আছে কিন্তু। সরকার যেহেতু কোনো দল নাই, কোনো গোষ্ঠী নাই, সে অটোমেটিক একটা সিন্ডিকেট করে ফেলেছে কিন্তু। সে কিন্তু একটা গ্রুপের কাছে সীমাবদ্ধ হয়ে গেছে। এবং তার পলিসি, তার ফরেন পলিসি ডিফেন্স সবগুলো কিন্তু মানে ফ্র্যাগমেন্টেড হয়ে চলতেছে। এটা কিন্তু কোনো রাষ্ট্রের ভবিষ্যৎ নাই। এই স্টে টু দ্য লাইফ জীবন ছাড়া কোনো সরকার হয় না, রাষ্ট্র হয় না। তাই আহ, চলতেছে। জনাব সিনহা, আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সেটা হচ্ছে যে দেশ রূপান্তরের একটা সমস্যা হচ্ছে যে কলকাতা ছাড়তে বাধা দিচ্ছে আওয়ামী লীগ নেতাদের ভারত সরকার। নেতা কর্মীদের উপর পুলিশের নজর, মানে আওয়ামী লীগের যারা পলাতক লীগ আর কি কলকাতায়, পারত পক্ষে বাসা থেকে বের হন না। পলাতক যারা আছেন তারা কোথাও যেতে পারছেন না। অনেকে লন্ডন আমেরিকা যাওয়ার চেষ্টা করেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে। এবং বলা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল তিনি নাকি তার বাসায় নাই, তিনি পালিয়ে অন্য একটা দেশে যাবেন, কারণ কথা হয়েছে যে আহ, তাকে নাকি ফেরত দেওয়া হবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে। আপনি জানেন যে সম্প্রতি বেগম খালেদা জিয়ার অসুস্থের ঘটনায় নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন, সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা কয়দিন ভালো থাকবেন সে সিদ্ধান্ত তাকে নিতে হবে। আপনার কাছে কি মনে হয় যে ভারত স্লোলি স্লোলি তাদের যে বাংলাদেশ বিষয়ক যে পররাষ্ট্রনীতি এটার পরিবর্তন করতেছে? শেষ প্রশ্ন, আপনি যদি সংক্ষেপে বলেন প্লিজ। ভারতকে বলা হয় কৌটিল্যের দেশ। আর কৌটিল্য হচ্ছে রাজনীতি কূটনীতির বিশিষ্ট ব্যক্তি এবং তার অর্থশাস্ত্র বিখ্যাত বই। অর্থশাস্ত্র খেয়াল করবেন। ওই সময় জমি ক্যান্ডি সবকিছু ছিল বলে নাম হচ্ছে অর্থশাস্ত্র। এখন সেটা বুক অফ পলিটিক্স। ইংরেজিতে বলে বুক অফ পলিটিক্স। কৌটিল্যের সেই বইটা আমি কয়েকবার পড়েছি। ইংরেজি ভার্সন পড়ছি, বাংলা পড়েছি। এবং সেইখানে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র কি করতে হবে, দেশের প্রতিবেশী কি থাকবে না থাকবে, সবকিছু বর্ণনা দেওয়া আছে। ভারত কিন্তু কৌটিল্যের যে মূল দর্শনটা, সেটাকে রিফাইন্ড ওয়েতে গ্রহণ করেছে। ওটার সাথে মডার্নিজম যুক্ত করেছে। কাজেই এই যে নিউ কৌটিল্য মতবাদ যেটা আসছে, এই মতবাদে কিন্তু আওয়ামী লীগকে ছাড় দিবে না ভারত। ভারত তার স্বার্থে যাকে, যাকে প্রয়োজন রেখে দিবে এবং তার স্বার্থে ইউজ করবে। এখানে কিন্তু বিপদ। তাদের জন্য বিপদ, আমাদের জন্য বিপদ। যে বা যারা অন্যের বন্দী হিসাবে, অন্যের দাস হিসাবে ব্যবহৃত হবে, সে দেশপ্রেমী হতে পারবে না। যেমন যারা এজেন্ট হয়ে গেছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে, তারা দেশপ্রেমী হতে পারবে না। যারা আইএসআই এজেন্ট হয়েছে পারবে না। যারা সিআইএ এজেন্ট পারবে না। অর্থাৎ আপনি যেকোনোভাবে হানির ট্র্যাপে পড়ে যাবেন, আপনার দেশের না। কাজেই আওয়ামী লীগের এই নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ দুরূহ ব্যাপার তো। এরা আপনাকে যারা পালতেছে, পুষতেছে, এমনি তার স্বার্থে পারতেছে।
আপনি বিপদগ্রস্ত ঠিক আছে। কিন্তু আপনার এই বিপদে শুধু সে নিয়ে নিছে। কাজে আপনি যে কথা বললেন, মোদি বলছে, এটা আইওয়াশ করছেন। মোদি এটা আইওয়াশ করলো, বলে দিলাম তো আমি। মাত্র নির্বাচন হয়ে যাক, আপনি দেখবেন যদি জামাত ইসলাম পাওয়ারে যায় বা বিএনপি পাওয়ারে যায়, যেই যাক, সে ভারতের প্রতি কিন্তু নমনীয় হয়ে যাবে। দিস ইস কল্ড স্টেটম্যানশিপ, স্টেটক্রাফট। ওখানে যেয়ে এত বিপ্লবী কথা বলতে পারবেন না। আর তখন আপনার সাথে বিভিন্ন কারণে ভারতের সাথে ট্রানজিশন হচ্ছে। মন্ত্রণালয় ভিত্তিক, এই ভিত্তিক, সেই ভিত্তিক, বিভিন্ন ভিত্তিক। তখন আপনাকে বুঝতে হবে যে আমি আমার বলের বাইরে যখন যাবো, দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক, সেখানে আমি কতটুকু ফুটিং পাবো? আমার অবস্থানটা কি? আমার সেল কতটুকু কাজে লাগবে? কাকে সাথে নিলে আমি আগাতে পারবো? এই অঙ্কগুলি চলে আসবে কিন্তু। আবার যেহেতু প্রত্যেক দলের ভিতরে কিছু ভারত প্রেমিক আছে, কিছু আছে অতি ভারত প্রেমিক, আর কিছু আছে জাতীয়তাবাদী। যারা জাতীয়তাবাদী আছে, তারা একটা সময় দেখবেন কোণঠাসা হয়ে যাবে। সামনে কে আসবে? অতি জাতীয় ভারত প্রেমিক। তারা তখন দেখবে কি, হ্যাঁ, সলিউশন হয়ে যাচ্ছে। সমাধান তারা করবে না। কারণ ভারত তাদের নিয়ে সমাধান করবে এইজন্য তাদেরকে কাজে লাগাবে। জাতীয়তাবাদী শক্তিটা কিন্তু সোজা না। আজকে তারেক জিয়াকে বলতেছেন আপনি, তারেক জিয়া যখন চেয়ারটা বসে যাবে, উনি তো তারেক জিয়া থাকবে না। তখন তাকে বাস্তব অনেক চিন্তা করতে হবে। এইখানেই কিন্তু মূল জিনিসটা। সেইখানে আমাদের কত লাভ লস হবে। আমি চিন্তা করি স্টেটমেন্ট কোথায় যাবে? রাজনীতি ঘরের ভিতর আছে। প্রধানমন্ত্রী তারেক জিয়া বাংলাদেশের জন্য কতটুকু উপযোগী হবে? উনি কি তার পিতার পদাঙ্ক অনুসরণ করতে পারবে? তার পিতা তো অনেক আগের। আজ থেকে মনে করেন ৪৫ বছর আগের ঘটনা। এই ৪৫ বছর পৃথিবীর যে চেঞ্জ, ভূ-রাজনীতির যে চেঞ্জ, কঠিন ব্যাপার। এই কঠিন নিয়া দেশের ভিতরে এত শত্রু, এত পরস্পরিকাতর লোকজন, ডেভেলপমেন্ট করতে ১০ টা বাধা। উনি বলেছেন, "আমি কোন মেগা প্রজেক্টে যাব না।" এটাও তিনি ঠিক করেন নাই কিন্তু। যাবেন না কেন? আপনি বলতে পারতেন মেগা প্রজেক্টে আমি যাবো যেটা প্রয়োজন। শেখ হাসিনা তো অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে গেছে। আপনি বললেন আমি যাবোই না। আপনি যদি মেগা প্রজেক্ট না যান, আমি উন্নয়ন করব কেমনে? এখানেও দেখেন কথাবার্তার মধ্যে এখানেও কিন্তু মানে অনেক সময় কথাটা হয়েছে উলটপালট। উনি এই কথা কেন বলতে গেল? আপনার পদ্মা ব্রিজ হইছে। আরো ২ টা করেন আপনি। মেগা প্রজেক্ট। আপনি বলেন যে, "কইরে দেখাই দিব। দুর্নীতি ছাড়া হয় এটা।" আপনি সেটা বলেন নাই কিন্তু। আপনি বলছেন আপনি ২৫ কোটি গাছ বুনবেন। ২৫ কোটি গাছ বুনবেন। এটা তো বলার অপেক্ষা লাগে না। মন্ত্রণালয়ে একটা আছেই। এখন তো হচ্ছে তো। এখন না ১০ কোটি হয়। আর বাড়াইবেন। এটা বলার দরকার নেই তো। আপনি যখন মেগা প্রজেক্ট করবেন না, তো উন্নয়নের জায়গায় তার থেমে থাকবে। ইতিমধ্যে যেগুলি করা হয়ে গেছে বা হচ্ছে সেগুলো আপনি শেষ করবেন না? না মাঝপথে বাধা দিবেন? হবে না কিন্তু। আমি এইজন্যই বলছিলাম যে আমি সবচেয়ে চিন্তা করতেছি বেশি জামাত ইসলাম এবং তারেক জিয়া। এই ২ টা শক্তি এখন আমাদের কাছে মুখ্য। যদি জামাত ইসলাম কোন কারণে ক্ষমতায় যায়, আমি অর্ডার করতেছি আরকি। তাদের ফরেন পলিসিটা কি হবে? ভারতের সাথে দ্বন্দ্বে। ওটা বাস্তবে চলে আসবে। ওখানে দেখবেন হাসপাতালও থাকবে, ট্যুরিজমও থাকবে, ভিজিটও থাকবে, আমদানি রপ্তানি থাকবে। এত কথা বলা হবে না। লুঙ্গি পড়ো, এটা পড়ে পড়বে না। ওগুলি পলিটিক্যাল। আমার খুব শখ এটা দেখার যে আল্লাহ বাঁচায় রাখে যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হিসাবে তার সরকারটাকে তার ফাদার অনুমান কতটুকু করে দিতে পারে। সে কি যোগ্য উত্তরদায়ী হবে? সে কি জিয়ার যোগ্য উত্তরদায়ী হবে? নাকি নতুনভাবে সেরকম কিছু করবে যেটা আল্টিমেটলি বুমেরাং হয়ে যাবে। কারণ বুমেরাং এর সম্ভাবনা আছে তো এখানে। পৃথিবীতে আগেই বলছি। ৪৫ বছর পৃথিবী অনেক আগে গেছে। ভারতের ডিফেন্স পাওয়ার সে জায়গায় নাই তো এখানে। তার কৌশলী যে 68 এ চিন্তা করেন। 68 এ আজকে কত? ২০২৫ সাল। ম্যাচুর ড্র হয়ে গেছে। ডালা শাখা পুরো বাংলাদেশ ঘিরে ফেলেছে সে। ররটু যারা বই দেখছেন বিভিন্ন বই দেখলাম। তারা বলছেন এগুলি কথা। এদের নিয়েই তো কাজ করতে হবে। বিশ্বাস করবেন কাকে? তারপরে জীবনের সংখ্যা তো থাকবেই আপনার। যেহেতু আপনি জাতীয়তাবাদী, সংখ্যা থাকবে। শেষ কথা একটা বলে দেই।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের মুসলমানদের ভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনও কিন্তু রিস্ক ছিল। এবং শেষ পর্যন্ত ইহুদিরা তাকে কি খাওয়ালো? তাকে বান মারল। পবিত্র কোরআন সূরা নাস, সূরা চিন্তা করে সূরা কালাক। এই সূরা পড়ে এটা ছুটাও। তারপরেও কি রাসূল সুস্থ ছিল? খেয়াল করেন কিন্তু। সেও কিন্তু ষড়যন্ত্রের বাইরে থাকতে পারে নাই। গৌতম বুদ্ধকে বিষ খাওয়ানো হয়েছিল সবজির সাথে। এরা কিন্তু অতি মহামানব চিন্তা করেন। যিশুকে শুলে চড়ানো হয়েছিল। একটু মাথায় রাখেন। অতএব ষড়যন্ত্র হবে, প্রোটেকশন হবে, সবই চলবে। দেখেন না পুতিনরে দেখেন না? ভারতে আসছে। আর সিকিউরিটি দেখেন তো কি? মনে হয় যে আজরাইলে বলে দিচ্ছে, "আজরাইল তুই এখানে আইতে পারবি না।" আজরাইল হাসতেছে। আমি যখন হাসবো তোর সবকিছু তো বিপদ। তুই যেখানেই থাক। কিন্তু দৃশ্যমান সে দেখাচ্ছে, "I am so protected." সৌদি বাদশারা প্রোটেক্টেড। ট্রাম্প দেখেন তো যখন যায় প্রোটেক্টেড। সব প্রাইম মিনিস্টার মোদির এই যে প্রোটেকশন নেয় কেন? জাগতিক চিন্তায় যে আমাকে ওরা হিট করতে পারে। যতদিন বেঁচে আছি যতদিন বেঁচে আছি আমি কাজ করে যেতে চাই। এই চিন্তা থেকে। এইজন্য না যে ওরা বাঁচায় দিবে না। এইজন্য টনি ব্লেয়ার বলছিল, "হোয়াট ইস দ্য ইম্পোর্টেন্স অফ বডিগার্ড?" ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর বলছিল। "ইয়েস, দ্যাট ইস ইম্পোর্টেন্স।" সাক্ষী দরকার নেই। ওই সাক্ষী হইব না। সাক্ষী বডিগার্ড সাক্ষী হবে মারা গেছে। এইগুলো চিন্তা করলে কিন্তু আপনাকে একটা ব্যাপার ভাবতে হবে যে কেনেডিকে মারে নাই, গুলি করে মারছিল। অ্যাকুইনোকে মারে নাই, গুলি করে মারে নেহরুকে মারে নাই, সরি গান্ধীরে মারে নাই, লিয়াকতকে মারে নাই। এগুলি তো বইলা লাভ নাই। যতই যান এই যে সেনা অং সান সূচির বাপ অং সান ওকে মারে নাই। এই ভারতবর্ষে দেখেন না কেন কি হইছে? রানা পরিবার যে মেরে ফেলে, মাইর খায় নাই? এই শ্রীলঙ্কা মাইর খায় নাই? ভুটানেও তো ধরেন অনেকটা সিস্টেম করে ফেলেছে। রাজতন্ত্র থেকে তার কনস্টিটিউশন মনার্কি করে ফেলেছে। যাচ্ছে তো। আমি বলছি যে সব কথা শেষ কথাটা একটাই। প্রোটেকশন দরকার জীবনে, দর্শন কিন্তু একটাই। যতক্ষণ আল্লাহ বাঁচায় রাখো। আমার এই সিকিউরিটি কিন্তু বাঁচাবে না আমাকে। এই সিকিউরিটি অর্থ হলো এই, কেউ যদি আমাকে মারতে চাও, তুমিও মারা যাবা। একটা মেসেজ। এটা কিন্তু আল্লাহর বিরুদ্ধে কিছু না। এই বাঁচায় রাখছি আমি তা না। এটা বান্দাদের বিরুদ্ধে বলা হচ্ছে, আমি কিছু আমাকে মারলে তুমিও মারবা। দিস ইস কল্ড সিকিউরিটি। কিসের এসএসএফ? কিসের কিছুই না। তো ওইজন্য বললাম যে আমার একটা শঙ্কা হচ্ছে সবসময়। ইলেকশন হয়ে যাক। আমি গভীর আগ্রহে আছি। যদি বিএনপি সরকার গঠন করতে পারে, জাতীয় সরকার সে কি মিন করে কারে নিয়ে? তখন কি আমরা এটা দেখব? উনার জাতীয় সরকার বাহিনী সবই ভুয়া। তখন কি আমরা দেখব তারেক জিয়া যা বলেছিল বাস্তবে তা নাই? তখন কি তারেক জিয়া বলবে, "শূন্য হাতে দেশ পেয়েছি আমি কি করতে পারি?" দেখতেছি। না। তখন কি আমরা দেখব শিক্ষা খাতে পুঁজি বেশি হইছে, বেকার সব সমাধান হইছে? আমরা কি দেখব ২৫ কোটি গাছ লাগানো হইছে, লাগানো না, সে গাছগুলো আবার বড় হইছে। লাগানো তো ব্যাপার না। ২৫ কোটির মধ্যে ৫ কোটি খেয়ে গেলে ওই আরকি যা লাগাইব তারা। এইজন্য বললাম আমি, দুর্নীতির কথা আসছি না। এই দুর্নীতি রাহুল গ্রাস থেকে এই বিএনপির আমলে ৪ বার দুর্নীতি ছিল। আওয়ামী লীগ ১ বার। এই দুর্নীতিতে দেশ কেমনে বাঁচাবেন? হোয়াট ইস ইউর পলিসি? মুখে, মুখে? মুখে, মুখে না। এনবিআর সম্পর্কে কিছু কাজ করে গেছে তো জিনিস। কিছু, কিছু কাজ সে করে গেছে আপনার জন্য। আপনাকে সে প্রবল। মানুষ তো এই মানুষই। এই আমি তো আপনার সাথে বা ও তার সাথে, সে ওর সাথে ছিলাম। দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করবেন কি? মুখের কথা। বাস্তবে কি করবেন? এই জিনিস যদি আপনি কি ঐরকম দল নেতা যে দল দুর্নীতি করে না? টিম দরকার। সেই টিম গো আপনার। ক্ষমতায় দেওয়া টিম আছে আপনার। দেশ গড়ার জন্য টিমটা কোথায়? দ্যাট ইস দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন তারেক জিয়া। আপনি ভাবতেছেন লন্ডন থেকে অনেক কিছু হবে সে। আপনি যখন কইরা দেখাই দিবেন,
আমরা দেখবো আপনার পররাষ্ট্রমন্ত্রী কে, আপনার ডিফেন্স মিনিস্টার কে, আপনার ওয়াটার মিনিস্টার কে, প্রতিমন্ত্রী কে হইছে? কাকে দিলেন? যারা বোঝে না বোঝে না? না খুশি করলেন? বা যে যেটা বুঝেন দিলেন বই দিলেন, সবগুলো আমার ছাগল ঘর আমার রাস্তায় থাক। রাষ্ট্রপতি কাকে বানাবেন? যে আপনার তো উঠবে আর বসবে? না। এবং অনেকে বলতেছে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে। আমি আজকে আপনার বলে দিন প্রেসিডেন্ট হবেন না। তারেক জিয়া এতটা বোকা না। ইউনূসের মতো লোককে প্রেসিডেন্ট বানানো যাবে। ইউনূস তো ধরেন সবগুলোর উপরে। উনি কি ওরে মানবে নাকি? যিনি প্রেসিডেন্ট হবেন তিনি অবশ্যই সেই দলের বিএনপি বা জামাত যে দল হোক, সেই দলের প্রধানের নমিনেশন পেতে হবে তাকে। এবং অনুমোদন থাকতে হবে। দিস ইস কল্ড কনস্টিটিউশনাল অব্লিগেশন। কাজেই ইউনূসের বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার আমি কোন কারণ দেখি না। আরো দেখি না যে পর্যন্ত সংবিধানটা ১ বছর চেঞ্জ না হবে, ইউনূস কি আমাদের প্রেসিডেন্ট চুপ মতো হবে নাকি? না। এইটা বুঝে নেন অনেকে। ডক্টর ইউনূসের প্রেসিডেন্ট হওয়ার সুযোগই নাই। প্রথমত তারেক জিয়া তারা করবেন না। যদি ওয়াদা করে থাকেন, ওয়াদা ভঙ্গ করবেন তিনি। আর যদি করতে চান, ইউনূস সাহেবের আসা উচিত হবে না। কারণ তার চেয়েও বৃহৎ ব্যক্তিত্ব এখানে এসে গেছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন। উনি শেখ হাসিনাকে বিশ্বাস করছিল। সে বলছিল নিউ ইয়র্কে যেয়া, "আপনি না আসলে বাড়ির সামনে যেয়ে আমি অনশন করব।" উনি আসলেন। উনি আসলেন। কিন্তু যখন তিনি জাতির পক্ষে কথা বলা শুরু করলেন, বিবেক অর্থাৎ শাহাবুদ্দিনের বিবেক, রাষ্ট্রপতির বিবেক, মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের বিবেক তাকে ম্লান করে দিল। হু আর ইউ গ্রাউট? মৃত্যুর পরে তাকে দেখতেও যায় না। এটি চাচ্ছেন। ইউনূস সাহেবকে বলব, আপনার বয়স হইছে। আপনি আল্লাহর কাছে বলেন, জরাস্তু বলেছিল একটা কথা, আমাদের পারস্য পণ্ডিত। তুমি যখন কোন কিছু শীর্ষে অবস্থান করছো, শীর্ষে, ক্ষমতা, টাকা-পয়সা, অর্থ সব, তখনই তুমি আল্লাহর কাছে মৃত্যু কামনা করো। কারণ শীর্ষের পরবর্তী পদ হইছে নিচে নামা, নিচে নামা। পাহাড়ের চূড়া থেকে নিচে নামা হয় না। যেহেতু নিচ নামাটা কেমন ভালো না মন্দ তুমি জানো না তো। ভালো হতে মন্দ হইতে পারে। অতএব তুমি আল্লাহকে বলো, "আল্লাহ, আমি জীবনে যা কিছু প্রাপ্তি পেয়েছি, যেখানে এসেছি, এখন আমি তোমার কাছে ফিরে আসতে চাই।" ৩,০০০ বছর আগে বলেছি এই কথাটা। কথাটা মনে রেখেন। আমি নূর সাহেবকে বলব, আপনি সম্মানিত ব্যক্তি, জাতিকে ভালোবাসেন, অনেক ভালো কাজ করেছেন। প্রত্যেকদিন ঘুমানোর আগে চিন্তা করবেন, তুমি যখন কোন শীর্ষে অবস্থান করছো, তখনই মৃত্যু কামনা করো। অর্থাৎ ক্ষমতার পিছে যায়েন না। এবার নিজেরে গড়েন, বই লেখেন, স্মৃতিকথা লেখেন এবং মুসলমান হিসেবে আমি বলব, আল্লাহকে ডাকেন। পবিত্র কাবা ঘরে যান, উমরা করেন, হজ করেন সম্ভব হলে। নিশ্চয়ই আপনার ভিতরে এত কিছু আছে, ভালো গুণ। আল্লাহ হয়তো আপনাকে পছন্দ করবেন। ধন্যবাদ। জি, অনেক, অনেক ধন্যবাদ।